আজকে যেটা করব যে একটা ভিডিওতে আসলে কিভাবে স্লো মোশন করা যায়, কিভাবে রিভার্স করা যায়, কিভাবে ফ্লিপ করা যায়, আর কিভাবে ফ্রিজ ফ্রেম করা যায়, এই টপিক গুলো বাকি ছিল। তো আমরা কথা না বাড়িয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা অন করতে পারি। আচ্ছা, আমাদের আগের ক্লাসে যে টপিক গুলো বাকি ছিল সেটা নিয়ে যদি একটু কথা বলি। তো আমরা সবাই নতুন প্রজেক্ট নিতে পারি, নিউ প্রজেক্ট নিতে পারি। তো আমি প্রজেক্ট প্যানেলে যদি আসি, এখানে যদি ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে আমার এখান থেকে আমি ভিডিওটা নিতে পারি। তো আমি মনে করেন এই ভিডিওটা নিলাম, ডাবল ক্লিক করলে আমার ভিডিওটা চলে আসে। তো আমার আগের ক্লাসে যে টপিকটা মিসিং ছিল সেটা হচ্ছে স্লো মোশন ভিডিও, যে একটা ভিডিওতে আসলে কিভাবে স্লো করা যায় বা একটা ভিডিওতে আসলে কিভাবে ফাস্ট করে ফেলা যায়, এই টপিকটা। তো আমরা আগে সবার প্রথমে যে কোনো একটা ভিডিও নেই, মনে করেন আমরা এই ভিডিওটাকে একটু কেটে ফেলার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে আসুন, দেখেন আমি যদি একটু 9 সেকেন্ড থেকে একটু কেটে নেওয়ার চেষ্টা করি, আমি যদি কিবোর্ডে আই প্রেস করি, সেক্ষেত্রে আমার প্রথমে স্টার্টিং পয়েন্টটা কেটে ফেলা গেল। এখন আসেন এন্ডিংটা নিয়ে একটু কাজ করি। তো এন্ডিংটা আমি মনে করেন যে এখানে কেটে ফেললাম। তো আমি যদি ভিডিওটাকে একটু প্লে দিয়ে দেখি, সবাই দেখেন যে এরকম একটা ভিডিও আমি জাস্ট নিয়ে আসলাম। তো আমি যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আজকের ক্লাসের স্লো মোশন ভিডিও কিভাবে করা যায়। তো নর্মালি স্লো মোশন ভিডিওটা করার জন্য আমাদের আলটিমেটলি এখন অডিওর প্রয়োজন নেই, তাই আমি অডিওটা একটু ফেলে দিচ্ছি। আমি যদি এখন এই ভিডিওটাকে স্লো মোশন করতে চাই, তাহলে কিভাবে করব সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, সবাই আগে একটু নর্মাল ভিডিওটা দেখেন, যেটা আমি এই মুহূর্তে কেটে দিয়ে আসলাম। আচ্ছা, আবার যদি একটু দেখেন। আচ্ছা, তো এই জিনিসটাকে যদি আমরা স্লো মোশন করতে চাই বা ফাস্ট মোশন করতে চাই, স্লো মোশন বা ফাস্ট মোশন, এই দুইটা জিনিসেরই শর্টকাট একটা, সেটা হচ্ছে কন্ট্রোল আর। কিবোর্ডে আপনি কন্ট্রোল আর প্রেস করবেন। স্লো মোশন আর ফাস্ট মোশন যেটাই হবে না কেন, আপনার শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর। তো আপনি প্রিমিয়ার প্রোতে আসেন, আসার পরে হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর দেন। সেক্ষেত্রে আপনার আহ একটা মিনিট, আমার কি ইস্যু হচ্ছে নাকি? দেখেন, আমার এরকম একটা স্ক্রিন আসে যেখানে লেখা আছে ক্লিপ স্পিড স্ল্যাশ ডিউরেশন। এই বারটা আপনি আরেকভাবে আনতে পারেন, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে আপনি স্পিড ডিউরেশনের মধ্যে আনতে পারেন। তো এখানে ক্লিক করে হোক বা যেভাবে হোক আপনি এটা আনতে পারেন। আচ্ছা, এখন কিভাবে আসলে স্লো মোশন হয় বা কিভাবে আসলে ফাস্ট মোশন হয়, আপনি যে কোনো ভিডিও নিলে, আর নর্মালি যে কোনো ভিডিও যখন আপনি টাইম লাইনে নেবেন, ওই ভিডিওটা প্রথমত আপনাকে স্পিডে আসলে আপনি 100 দেখবেন। যে কোনো ভিডিও ফুটেজ নিয়ে আসলে আপনি 100ই দেখতে পারবেন। 100 থেকে যদি কমিয়ে ফেলেন সেটা স্লো মোশন হবে। খুবই সিম্পল হিসাব, যে 100 থেকে যদি আপনি এর মানটাকে কমিয়ে ফেলেন তাহলে স্লো মোশন হবে, 100 থেকে যদি বাড়িয়ে ফেলেন সেক্ষেত্রে এটা ফাস্ট মোশন হবে। তো আপনারা সবাই বোঝেন যে আমি যদি কোনো কিছুকে স্লো করে ফেলি তাহলে কিন্তু আমার ডিউরেশনটা বেড়ে যাবে। যদি একটু খেয়াল করেন যে এই ভিডিও ডিউরেশনটা হচ্ছে 2 সেকেন্ডের, আমি যদি এটার স্পিডটাকে ধরেন আমি 25 করে দেই, আমার ভিডিও ডিউরেশন হয়ে গিয়েছে 10 সেকেন্ড। মানে আমি যদি কোনো ভিডিওকে স্লো মোশন করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও ডিউরেশনটা বেড়ে যাবে। ইভেন এটা দেখাও যাবে যে আপনি যদি এখন ওকেতে প্রেস করেন, দেখবেন এই জায়গা থেকে আরো বেড়ে এটা আরো এখানে ছড়িয়ে গিয়েছে। কিন্তু আমি একটু ওকে দিয়ে দেখাই আপনাকে, দেখেন এখানে সে কতটা বেড়ে গিয়েছে। আগে কিন্তু এতটুকু ছিল, এখন এটা বেড়ে এই পর্যন্ত হয়েছে। আমি যদি একটু প্লে দিয়ে আপনাকে দেখাই, দেখেন আগের থেকে অনেকটা স্লো মোশন হচ্ছে। তো আপনার মেইন ভিডিও কিন্তু এটা ছিল। আমি যদি মেইন ভিডিও নিয়ে কথা বলি, মেইন ভিডিওটা আগে দেখেন, এটা ছিল আমার মেইন ভিডিওটা। আর স্লো মোশন করার পরে এটা হচ্ছে, সবাই দেখেন যে স্লো মোশন করার পরে এইভাবে আমার স্লো মোশনটা হচ্ছে। তো সেম ভাবে আমি যদি ফাস্ট মোশন করতে চাই, সেম ভাবে আবারও সিলেক্ট করে আমি কন্ট্রোল আর প্রেস করে, যদি 100 থাকবে, আমি আবারও বলছি যে বাই ডিফল্ট 100 থাকবে, 100 থেকে যদি আমি বাড়িয়ে দেই সেক্ষেত্রে আমার ফাস্ট মোশন হবে। তো কোনো কিছু ফাস্ট করে দেওয়া মানে কি, সেটা ডিউরেশনটা কমে যাবে। তো আমি যদি এখন 100 থেকে মনে করেন 200 করে দেই, তো যখন 100 ছিল আমার ডিউরেশন ছিল 2 সেকেন্ড, বাট আমি যখন এটাকে 200 করে দিয়েছি তখন এটা আমার 1 সেকেন্ডে চলে এসেছে। তো আমি যদি এখন ওকে দেই, দেখবেন এটা আমার ডিউরেশনও এখানে আসলে কমে যাচ্ছে, এখান থেকে অনেকটা কমে আসবে। দেখেন যে এইখানে চলে এসেছে। আছে, 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 আছে। তো আমি যদি এটাকে একটু প্লে দেই, দেখেন এখন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আগের তুলনায়। তো এইভাবে আপনি আসলে যে কোনো ভিডিওর স্লো মোশন আর ফাস্ট মোশনটা করতে পারেন যে কোনো একটা ভিডিও ক্লিপের মধ্যে রেখে। আর সেটা অবশ্যই কন্ট্রোল আর দিলে আপনাকে স্পিড থেকে 100 থেকে কম হয়। আপনার ভিডিওতে এরকম দেখানোর প্রয়োজন যে কিছুটা স্লো মোশন হবে, তারপরে কিছুটা ফাস্ট হবে, তারপর আবার হয়তো বা স্লো মোশন হবে। এই ব্যাপারগুলো অনেক সময় আমাদের দেখানোর প্রয়োজন হয়।
তো আজকে আপনাকে আমি স্লো মোশন ফাস্ট মোশন করার একটা মেথড দেখাচ্ছি। সামনের ক্লাসে ক্লাসের শেষের দিকে 8 নম্বর ক্লাসের দিকে, না সরি 9 নম্বর ক্লাসের দিকে একটা ক্লাস থাকবে যেটার নাম হচ্ছে নর্মালি ক্লাসটার টপিকটার নাম হচ্ছে আপনার টাইম রিম্যাপিং। ওটা দিয়েও আপনার যে কোনো ভিডিওকে ফাস্ট মোশন স্লো মোশন করা যায়। তো আজকে আপনাকে আমি একটা মেথডে স্লো মোশন ফাস্ট মোশন করানো দেখাচ্ছি, আরেকটা মেথড থাকবে আমাদের পরে। বাট আজকে শুরুর দিকে আপনারা এরপরে যতগুলো ক্লাস হবে যদি কখনো স্লো মোশন ফাস্ট মোশন করার প্রয়োজন হয় তাহলে আজকে টপিক অনুযায়ী ফলো করবেন। এখন আসেন একটা ভিডিও যদি কিছু অংশ আমরা স্লো করি, একটা ভিডিও কিছু অংশ যদি আমরা ফাস্ট করি, সেক্ষেত্রে আসলে কিভাবে কাজ করতে পারি। ধরেন আমি এই ভিডিওটাকে আগে প্লে দিই, একটু দেখলাম। ধরেন আমরা এই ভিডিওটার এতটুকু অংশকে স্লো করতে চাই। মনে করেন যে আমরা এতটুকু অংশ স্লো হবে আর তারপরে যতটুকু হবে ফাস্ট হবে। এখন আপনি যখন একটু আগে স্পিডের কাজ করেছেন, তখন যেটা খেয়াল করেছেন যে স্পিড দিলে আসলে পুরো ভিডিওর উপরে পড়ে। এখন আলটিমেটলি আমি আপনাকে যে মেথডে একটু আগে স্লো মোশন ফাস্ট মোশন দেখালাম, এভাবে যদি আপনি করতে যান অবশ্যই আপনি আগে সিলেক্ট করবেন যে আপনি কতটুকু স্লো করবেন। আপনি আগে দেখে নেবেন, ক্লিয়ার হবেন যে আমার এতটুকু স্লো হবে, এরপরে হয়তো বা ফাস্ট হবে। তা আপনি যতটুকু আসলে স্লো করবেন অতটুকু দেখে নেবেন কনফার্মলি। এরপরে রেজল্ট টুল দিয়ে সেটাকে ওখানে কেটে ফেলবেন। আপনারা সবাই আগে ক্লাসে শিখেছেন যে কিভাবে একটা ভিডিওকে কেটে ফেলতে হয়। তো এভাবে রেজল্ট টুলের মাধ্যমে ভিডিওর প্রয়োজনীয় অংশটা কেটে ফেলবেন। এরপরে যেটা করবেন সিলেকশন টুলে এসে এটাকে সরাবেন। আপনারা এর আগের ক্লাসে এটাও জেনেছেন যে যে কোনো ভিডিওকে স্লো মোশন করলে, বা আজকে আবারও বললাম যে স্লো মোশন করলে সেটা সাইজে বড় হয়, মানে এখান থেকে আরো বাড়বে। এখন এই জিনিসটা যদি এটার সাথে জুড়ে থাকে তাহলে যেটা হয়, আগের ক্লাসেই আপনাদেরকে বলেছিলাম যে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আগের ফুটেজটা চলে যায়। যারা আগের ক্লাস ভালো করে দেখেনি তারা কিন্তু বুঝবেন না। তো এটা আবারও বলছি যে আগে যে নর্মাল যে ফুটেজটা এখন আছে এটার উপরে যদি আপনি নতুন কোনো ফুটেজ দিয়ে দেন সেক্ষেত্রে আগের ভিডিওটা রিপ্লেস হয়ে যায়। তো অবশ্যই স্লো মোশন করার ক্ষেত্রে আপনি যদি এই ক্লিপটাকে এখন স্লো মোশন করেন সেটাকে আপনার সাইজে বেড়ে যাবে না? তো বেড়ে গেলে তো আবার এটার উপরে এফেক্ট করবে। সেজন্য আমরা যখন কোনো ভিডিওকে স্লো মোশন করব অবশ্যই এটাকে একটু সরিয়ে নিব, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা আমরা সরিয়ে নিলাম। এখন আসেন ধরেন আমরা এতটুকু পার্টকে একটু স্লো মোশন করি। লাইক সিলেক্ট করে কন্ট্রোল আর, এখানে মনে করেন আমি এটাকে ধরেন 25 দিলাম, 25 দিয়ে ওকে দিলাম। সেক্ষেত্রে ধরেন এতটুকু হলো। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে। আপনি তো এই ভিডিওটাকে স্লো করলেন, মানে 100 ছিল 25 হয়েছে, বাট এই ভিডিওটা কিন্তু 100ই আছে। আপনি কোনো স্লো করেন নাই, ফাস্টও করেন নাই। বাট মজার ব্যাপার হচ্ছে এটাই যে আপনার এখন এটা যেহেতু 100 ছিল, এটা যেহেতু এখন 25 হয়ে স্লো হয়েছে, তার মানে এখন যদি দুইটা ভিডিও আপনি একসাথে প্লে দেন আপনার কাছে মনে হবে যে আপনি স্লো মোশন ফাস্ট মোশন দুইটাই করেছেন। কারণ একটার স্পিড 25 ছিল, এরপরে এটা হয়ে যাচ্ছে 100। দেখেন পরেরটা কিন্তু তাড়াতাড়ি এখানে এসে বেলুনটা ফেটে যাচ্ছে আগের তুলনায়, দেখেন। তো এইভাবে যদি আপনার প্রয়োজন হয় যে কোনো অংশে স্লো কোনো অংশে ফাস্ট, অবশ্যই ভিডিওটাকে আগে কেটে ফেলতে হবে। আগে আপনি দেখে নেবেন কতটুকু স্লো করতে চান কতটুকু ফাস্ট করতে চান, অতটুকু অংশকে কেটে সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে আপনার প্রয়োজন মতো স্পিড কমাবেন বাড়াবেন। ইভেন প্রথমে স্লো থাকতে চাইলে আপনি 100 থেকে কমাবেন, পরের ক্লিপে ফাস্ট করতে চাইলে আপনি 100 থেকে বাড়াবেন, আবার পরের ক্লিপে স্লো করতে চাইলে আপনি আবার 100 থেকে কমাবেন। এইভাবে জিনিসটা প্রসেস হবে। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের স্লো মোশনের ব্যাপারটা, যে আমরা কিভাবে একটা ভিডিওকে স্লো মোশন আর ফাস্ট মোশন করতে পারি। এখন আমি এটা যদি আরো ফাস্ট করে দিই, দেখেন 100 থেকে মনে করেন আমি একটু 200 করে দিলাম, তাহলে দেখেন এটা খুব বেশি স্লো। দেখেন করছে তো করছেই না। আবার শেষটা দেখেন, দেখার আগেই শেষ। দেখেন খুব তাড়াতাড়ি, কিন্তু মানে পড়ার পরে মনে হলো এক ড্রপে শেষ। খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হয়ে গিয়েছে। তো এটা আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদেরকে ব্যালেন্স করতে হবে, ভিডিও দেখে দেখে বা আপনার কাজ অনুযায়ী বা আপনার অডিও অনুযায়ী এটাকে ডিল করতে হবে। তো এই ছিল স্লো মোশন এন্ড ফাস্ট মোশন এর কথা। তবে এই আরেকভাবে আমরা টাইম রিম্যাপিং এর মাধ্যমে সামনের ক্লাসে আরেকভাবে আমরা স্লো মোশন ফাস্ট মোশন দেখবো, বাট শুরুর জন্য এটাই থাকবে। আচ্ছা, এরপরে আসেন ভাই রিভার্স ভিডিও, যে কিভাবে আমরা একটা ভিডিওকে রিভার্স করে ফেলতে পারি। তো মনে করেন আমরা এই ফুটেজটা নিব, একটু দেখেন। আমি ধরেন এখান থেকে কেটে নিলাম। তো যেগুলো আগের ক্লাসে শিখিয়ে ফেলেছি ভাই ওগুলো কিন্তু আর রিপিট করছি না, আমি ধরে নিচ্ছি আপনারা ওগুলো পারেন। তো এখানে একটু ভিডিওটা যদি দেখেন যে এখানে কিছু কিছু তাস ফেলে দেওয়া হচ্ছে, কিছু কার্ড ফেলে দেওয়া হচ্ছে। তো মনে করেন আমি এতটুকু নিব, আরেকবার ফেলবে এতটুকু নিব। আচ্ছা, ধরেন আমি এতটুকু নিলাম, যে এখানে ফেলে দিল এতটুকু নিলাম। এই ভিডিওটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম, একটু প্লে দিয়ে আবারও দেখাই। জাস্ট কিছু তাস ফেলে দেওয়া হচ্ছে, এখানে আর কিছুই নাই।
এখন আমি যদি এই ভিডিওটাকে রিভার্স করে দেই, যেটা হবে অটোমেটিকলি ওই জিনিসটা আমার হাতে উঠে আসবে। রিভার্স করে দিলে অটোমেটিক ওই তাসগুলো বা কার্ডগুলো আমার হাতে উঠে আসবে। এটাই হচ্ছে রিভার্সের খেলা। এখন এই যে স্লো মোশন, ফাস্ট মোশন, ইভেন রিভার্স, এই জিনিসগুলোর জন্য আসলে শর্টকাট কিন্তু একটাই, যে রিভার্সের জন্য শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর, একটা শর্টকাটই তিনটার জন্য আলটিমেটলি ইউজ হবে। তো আপনি এটাকে সিলেক্ট করে আবারও কিবোর্ডে কন্ট্রোল আর দেন, দেওয়ার পরে হচ্ছে এখানে আর কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। আপনি ডিরেক্টলি নিচের অপশনটাতে আসবেন, এই যে রিভার্স পিক, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন, টিক চিহ্ন দিয়ে ওকে দেন। ওকে, টিক চিহ্নটা থাকবে না, আপনি টিক চিহ্নটা দিয়ে ওকে দিবেন। ওকে দিলে যেটা হবে, একটু প্লে দিয়ে দেখেন যে আমার অটোমেটিকলি সেটা রিভার্স হচ্ছে, আমার হাতে উঠে আসবে। তো যে কোনো কিছু, আপনি যদি হাত থেকে একটা বোতল ফেলে দেন, সেটা আপনি যদি এখন নর্মালি এখানে সফটওয়্যার নিয়ে এসে যদি রিভার্স করেন ওই ভিডিওটাকে, মনে হবে যে আপনার বোতলটা আপনার হাতে উঠে আসবে। দেখেন আমার তাসের জিনিসগুলো কিন্তু সুন্দর করে হাতে উঠে আসছে, বাট এটা কিন্তু বাস্তবে পসিবল না, বাট রিভার্স করার মাধ্যমে সেটা পসিবল। তো এটা নর্মালি আপনি যে কোনো ভিডিও, ধরেন আমি যদি এটাকে একটু দেখাই যে এখানে আসলে একটা পেজ ছিঁড়ে ফেলা হচ্ছে, আপনি যদি এটাকে একটু রিভার্স করে দেখেন, যে আমি যদি এটাকে একটু প্লে দেই, দেখেন পেজটা ছিঁড়ে যাচ্ছে। তো সেম ভাবে আমি যদি কন্ট্রোল আর দিয়ে রিভার্সে টিকটা দিয়ে ওকে দিয়ে দেই, তাহলে দেখেন অবাস্তব কিছু একটা দেখা যায়। এভাবে কখনো পেজ জোড়া লেগে যাবে না। তো রিভার্স করে দিলে সেটা দেখানো পসিবল। আপনি এইভাবে ভিডিওর জন্য এই ব্যাপারগুলো আসতে পারে। তো এটা গেল রিভার্স ভিডিও নিয়ে কথা। এরপরে আসেন ফ্লিপ নিয়ে কিছু কথা বলবো। এরপরে আসেন যে পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে ফ্লিপ ভিডিও। আচ্ছা, ফ্লিপ কি? আমি যদি একটা ভিডিও এখানে নিয়ে আসি, ধরেন আমি এই ফুটেজটাকে একটু নিয়ে আসলাম, একটু প্লে দিয়ে আপনাকে দেখেন, নর্মাল একটা ফুটেজ। এখন কোন ভিডিওকে আসলে ফ্লিপ করে দেওয়ার মানে কি, সেটা নিয়ে একটু কথা বলি। নর্মালি ফ্লিপ হচ্ছে উল্টে যাওয়া। এখানে ভিডিওটার এক্স অক্ষ বরাবর উল্টে যাবে। কিরকম? বাম দিকের লোকটা ডান দিকে চলে আসবে, ডান দিকের লোকটা বাম দিকে চলে আসবে। জিনিসটা আসলে উল্টে যাচ্ছে। তো বাম দিকের লোকটা ডান দিকে যাচ্ছে, ডান দিকের লোকটা বাম দিকে আসে। এটা জন্য আসলে আমরা ফ্লিপ ভিডিওটা ইউজ করবো, যে ফ্লিপ করে থাকি। এই দেখেন এই টপিকটা। তো এটা অ্যাকচুয়ালি একটা ইফেক্টস, এই ইফেক্টসটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে ফ্লিপ ভিডিও যদি আমাদের করার প্রয়োজন হয়, দেখেন আমরা এটা একটা ইফেক্টস এর মাধ্যমে আমরা ইউজ করব। এখন এই ইফেক্টসটা কিভাবে ইউজ হয় সেটা যদি বলি, যে প্রজেক্ট প্যানেল, এটা কোথায় থাকে আগে একটু লিখে দেই। প্রজেক্ট প্যানেল, ইফেক্টস, ভিডিও ইফেক্টস, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে হরিজন্টাল ফ্লিপ। মানে আপনি যে ফ্লিপটা করবেন সেই ফ্লিপ ইফেক্টটার নাম হচ্ছে হরিজন্টাল ফ্লিপ। এই ইফেক্টটা থাকে হচ্ছে এই যে এত কিছুর ভেতরে। হ্যাঁ? তো আপনি প্রিমিয়ার প্রতে আসলে অবশ্যই এতদিনে বুঝেছেন যে ভিডিও এডিট করতে গেলে ভিডিওতে ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয়। তো আজকে আমরা ইফেক্টটা একটু অ্যাপ্লাই করে দেখি, যে ইফেক্ট কোথায় থাকে। আগে ক্লাসে বলেছি যে প্রজেক্ট প্যানেল থেকে ইফেক্ট, ইফেক্টে এসে আপনি যদি প্রজেক্ট প্যানেল থেকে ইফেক্টটা আসেন, এই যে আমি লিখেছি, যে তারপরে হচ্ছে ভিডিও ইফেক্ট, তারপরে ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে ইফেক্টটা পাবেন। তো আসেন করি, যে আপনি প্রথমে ভিডিও ইফেক্টে যাবেন, তারপরে হচ্ছে আপনি ট্রান্সফর্মে যাবেন। এই যে দেখেন হরিজন্টাল ফ্লিপ। আচ্ছা, তো এই ইফেক্টসটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। একটা ইফেক্ট ভিডিওতে অ্যাপ্লাই করার মেথড হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি এটাকে ধরে, মানে এটাকে ধরে লেফট ক্লিক করে ধরে চেপে ধরে টেনে নিয়ে এটার উপরে ফেলে দিতে পারেন। দেখেন ফেলে দিলে ইফেক্টস এর কাজটা দেখা যাচ্ছে। আমার অ্যাকচুয়াল ভিডিওটা কিন্তু এটা ছিল। এখন দেখেন এটা উল্টে গিয়েছে। ফ্লিপ মানে হচ্ছে উল্টে যাবে, মানে সাইড পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা ফেসবুকে অনেক এরকম ভিডিও দেখবেন ফ্লিপ, যে সাইডটা উল্টানো, এক অক্ষ বরাবর লাইক হরিজন্টালি জিনিসটা উল্টানো থাকে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লিপ করা। তো আপনার প্রয়োজন হলে আপনি করে নিতে পারেন। তো ইফেক্ট যেটা নিয়ে বলছিলাম, যে ইফেক্ট দুই ভাবে অ্যাপ্লাই করা যায়। ওয়ান, এটাকে ধরে এটার উপর ফেলে দেওয়া। আর দুই নাম্বারটা হচ্ছে আপনি ভিডিওটাকে সিলেক্ট করে যদি এই ইফেক্টের উপর ডাবল ক্লিক করেন। এই দুই ভাবে আমরা ইফেক্ট একটা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি। আপনার যেটা প্রয়োজন হয় আপনি ওইভাবে করবেন। আর ফ্লিপের মাধ্যমে কি হয়, ভিডিও এক্স অক্ষ বরাবর সাইজটাকে সে চেঞ্জ করে ফেলে। এখন এটা আসলে কেন প্রয়োজন হয়, আপনি ফেসবুকে অনেক দেখবেন আসলে ফ্লিপ করে দেওয়ার মাধ্যমে আসলে অনেক সময় কপিরাইট মানে ইস্যুটা হয় না, ফ্লিপ করে দেওয়ার কারণে, সাইজটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে। তো সে কারণে অনেকেই আসলে এই ফ্লিপটা করে। বাট আমি আপনাদেরকে বলবো যে যারাই আছেন অবশ্যই নিজের ভিডিও তৈরি করেন, অন্যের ভিডিও নিয়ে কাজ না করাই ভালো, ফ্লিপ না করাই ভালো। তো সেক্ষেত্রে ফ্লিপ করার প্রয়োজন হলে আপনারা এইভাবে আগাতে পারেন। আচ্ছা, আর এর পরের যে টপিকটা সেটা নিয়ে যদি একটু কথা বলি, লাস্ট ওয়ান। আচ্ছা, পরের যে টপিকটা সেটার নাম হচ্ছে এই যে ফ্রিজ ফ্রেম। যদি আমি একটু দেখাই, এই যে ফ্রিজ ফ্রেম। আচ্ছা, ফ্রিজ ফ্রেমটা কি আসলে?
ফ্রিজ ফ্রেম হচ্ছে নর্মালি আপনি যখন কোনো মুভি দেখেন বা কোনো ভিডিও দেখেন, অনেক সময় দেখবেন যে একটা ভিডিও চলতে চলতে একটা ছবিতে কনভার্ট হয়ে যায়। বেসিকলি এটাকেই বলা হয় ফ্রিজ ফ্রেমের কাজ। তো এটা আসলে কিভাবে করা হয় আমি আপনাকে একটু প্লে দিয়ে দেখাই। আচ্ছা, ধরেন এখানে যে ভিডিওটা আছে, নর্মালি একটু দেখেন যে মাইকটা নিচে নেমে যাচ্ছে একটু পরে, মানে তাকে কথা বলতে বলা হচ্ছে। তো আমার টার্গেট মনে করেন যে আমি আসলে এটা যখনই মাইকটা নিচে যাবে তখনই আমি এরকম একটা ছবি বানিয়ে ফেলবো কিছুক্ষণের জন্য। অনেক সময় ভিডিওর বা যে কোনো একটা নাটকের এন্ডিং দেখবেন বা মুভির এন্ডিং দেখবেন যে ভিডিওটা লাস্টে যে একটা ছবি হয়ে যায়, তারপরে হচ্ছে কিছু টেক্সট একেবারে স্ক্রিনের নিচে থেকে উপরে চলে যায়। এই ধরনের কিছু কাজ কিন্তু আলটিমেটলি দেখা যায়। এই ধরনের কিছু কাজ কিন্তু আলটিমেটলি দেখা যায়। তো এখন আমি একটু প্লে দিতে পারি, সবাই দেখুন। তো ধরেন আমি এখানে যখন এটা নিচে নামবে এটাকে একটু পজ করে দিব, কিবোর্ডে স্পেস বার দিয়ে পজ করে দিব। এরপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, আমি এটাতে যদি একটা ক্লিক করি, দেখেন যেইখানে আমি এটাকে আসলে পজ দিয়েছিলাম ওটাকেই সে একটা ছবি বানিয়ে ফেলেছে, ওই ফ্রেমটাকেই সে একটা 5 সেকেন্ডের ছবি বানিয়ে ফেলেছে। তো আমি যদি এখন একটু প্লে দিয়ে আপনাকে দেখাই আবার ভিডিও, তো অনেকে প্রশ্ন করেন যে স্যার এটাকে কি আরো বাড়ানোর সময় মানে মানে কি যাবে কিনা, যে আমি আরো অনেক সময় ধরে ছবিটাকে দেখাবো। তো সেরকম হলে আপনি এটাকে সরান, সিলেক্ট করে এরপর এটাকে একটু ডিউরেশন বাড়ান। আপনাদের সবাইকে আমি ট্রিম করা দেখিয়েছি যে একটা জিনিসকে ট্রিম করা যায়, ট্রিমের মাধ্যমে বাড়ানো যায়। তো আপনি কিন্তু চাইলে এত সময় ধরেও ছবিটাকে দেখতে পারেন বা এর থেকে কম সময়েও দেখতে পারেন ট্রিম করার মাধ্যমে। আর তো এটা একেবারে এখানে এসে যখন এটা ক্রস করবে তখন এটা আবার ভিডিওতে রূপ নেবে। তো ভিডিওর এন্ডিং এ অনেক সময় এরকম ফ্রিজ ফ্রেম দেখা যায়। আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি অবশ্যই আজকের পরে সেটা ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের এই ক্লাসের টপিক। ইভেন এই ক্লাসের আরেকটা টপিক হচ্ছে ভিডিওটাকে রেন্ডার করা বা এক্সপোর্ট করে ফেলা। তো এই ক্লাসের হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে স্লো মোশন ভিডিও, রিভার্স ভিডিও, ফ্লিপ ভিডিও। এই হোমওয়ার্ক গুলো করতে হবে, যে স্লো মোশন ভিডিও করবেন আর সাথে আপনারা ফাস্ট মোশনটাও করতে পারেন, যেহেতু আপনাদের স্লো মোশন ফাস্ট মোশন দুইটাই দেখানো হয়েছে। তো একটা ভিডিওতে স্লো ফাস্ট দুইটা করে দেখাবেন, ইভেন একটা রিভার্স ভিডিও তৈরি করবেন, ইভেন একটা ফ্লিপ ভিডিও করবেন। এই তিনটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। তো তিনটা ভিডিও একটা ভিডিওতেও করতে পারেন। বা ভিডিওটা তো আমরা আসলে এডিট করলাম, যতটুকুই করেছি মনে করেন আমার এটাই ভিডিও, আমি এই ভিডিওটাকে এডিট করেছি মনে করেন। হ্যাঁ, তো এখন এই ভিডিওটাকে যদি আমার কাজ হয়ে যায়, এডিট করা হয়ে যায়, তাহলে যেটা করব, আমার এই যে কাজটা করলাম এটা তো আসলে প্রিমিয়ার প্রোর ভেতরে করেছি, আমরা এতক্ষণ ধরে প্রিমিয়ার প্রোতে একটা প্রজেক্ট করেছি। তো আমাদের প্রথম টার্গেট হবে যে এই প্রজেক্টটাকে সেভ করে ফেলা। আমাদের প্রথম টার্গেট হবে এই প্রজেক্টটাকে সেভ করে ফেলা। তো প্রজেক্ট সেভ করার জন্য আমরা যতটুকুই প্রিমিয়ার প্রোতে কাজ করব ওই জিনিসটা আমাদের আগে প্রিমিয়ার প্রোতে সেভ করতে হবে। তো প্রজেক্ট সেভ করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল এফ ক্লিক করব। কন্ট্রোল এফ, দেখেন এই যে লেখা উঠলো সেভ প্রজেক্ট, দেখেন এই যে কন্ট্রোল এফ দিলে লেখা উঠে যে সেভিং প্রজেক্ট। তার মানে এই যতটুকু আমি কাজ করলাম, আমি যদি এরপরে আরো ভিডিও দিই, মনে করেন এটাকে দেই, এটাকে দিয়ে মনে করেন আমি একটু কেটে নিলাম, জাস্ট আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। ধরেন আমরা এই দুইটা ভিডিও এডিট করেছি, তো আমার যতটুকুই কাজ হয়ে গিয়েছে আমি শিওর এবার আমি কিবোর্ডে কন্ট্রোল এফ প্রেস করব, ওটা আমার সেভ হলো। এখন যদি আমি এটা কেটেও দেই কোনো সমস্যা নেই, আমি একটু কেটে দিয়ে আপনাকে দেখাই। ধরেন আমরা কেটে দিলাম। তো আমরা শুরুতেই কিন্তু এই জিনিসটাকে ডেস্কটপে রেখেছিলাম এই যে ক্লাস 4 নামে। তো আমি যদি আবারও একটু অন করে এটাকে দেখি, সবাই দেখেন যে আমি যে দুটা ভিডিও রেখেছিলাম ওই দুইটা ভিডিও কিন্তু আমি পেয়ে গিয়েছি। দেখেন এই দুইটা ভিডিও কিন্তু আমার এখানে কিন্তু এখনো দেখাচ্ছে, এই যে দেখেন যা আমি এডিট করেছি আসলে। তো এইভাবে কিন্তু আমি যে কোনো প্রজেক্ট সেভ করে ফেলার পরে সেটা সব সময়ের জন্য সেভ হয়ে যাবে। আমার সময় মতো আমি কিন্তু যে কোনো সময় এটাকে অন করে দেখতে পারবো। আচ্ছা, এখন আসেন যে সেভ তো করে ফেললাম, হ্যাঁ, এখন নর্মালি এটাকে তো নর্মালি প্রিমিয়ার করতে তো একটা প্রজেক্ট আকারে আছে, মানে এই ভিডিওগুলো তো আপনি এই প্রজেক্ট তো আসলে আর আপলোড দিতে পারবেন না, এই ফাইল তো আর আসলে ইউটিউবে আপলোড দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার আসলে এটাকে একটা ভিডিও আকারে আউটপুট দিতে হবে, যে জন্য আসলে আমাদের রেন্ডার বা এক্সপোর্ট করার প্রয়োজন হয়। রেন্ডার বা এক্সপোর্ট করার প্রয়োজন হয়, যে জন্য আমাদের রেন্ডার বা এক্সপোর্ট করার প্রয়োজন হয়। এটার মানে হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোতে যা এডিট করেছি সেটাকে আসলে ভিডিও আকারে রূপ দেওয়া। তো আমি এখন কন্ট্রোল এফ দিলে সেটা সেভ হলো। ইভেন এখন এক্সপোর্ট করব কিভাবে, এক্সপোর্ট করার শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল এম। একটু লিখে দিচ্ছি যে কিবোর্ডে এক্সপোর্ট করার শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল এম। আর যদি শর্টকাট ইউজ না করেন তাহলে এই যে মেনু বার থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া,
যেটা আপনার পছন্দ হয়। এখন এই ভিডিওটা তো প্রিমিয়ার প্রোতে আছে, কিভাবে আমরা এটাকে ভিডিও আকারে আউটপুট দিব? অবশ্যই আউটপুট দেওয়ার জন্য আমাদের ফরম্যাট প্রয়োজন হবে। আপনাদেরকে ফরম্যাট সম্পর্কে আমি আগে আইডিয়া দিয়েছি। ইভেন আমাদের প্রিসেট প্রয়োজন হবে, প্রিসেট প্রয়োজন হবে। আচ্ছা, তো ফরম্যাট হচ্ছে আমরা অবশ্যই H.264 দিব। এটা একদম মুখস্থ করে ফেলবেন যে আমরা ফরম্যাট দিব H.264। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনাকে এটা MP4 ভিডিওর কোয়ালিটি দিবে। নর্মালি প্রিমিয়ার প্রোতে যারা কাজ করে তারা সবাই এই ফরম্যাটটাই ইউজ করে, এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তো আপনি প্রিমিয়ার প্রোতে যাবেন, এই যে দেখেন শুরুতেই ফরম্যাট আছে। তো আপনি ফরম্যাটে ক্লিক করলে আপনার এখানে অনেক কিছু থাকতে পারে। আপনি খুঁজে বের করবেন H.264, এটা তো সিলেক্ট করবেন। অনেক সময় যেটা হয় H.264 দেখে সিলেক্ট করে ফেলেন, বাট অনেক সময় যে ব্লু রে করে ফেলেন। দেখেন দুইটা আছে কিন্তু, H.264, H.264 ব্লু রে, নিচেরটা না উপরেরটা হবে, যেটা শুধুমাত্র H.264। প্রিসেট হচ্ছে নর্মালি যেটা থাকে ম্যাচ সোর্স হাই বিট রেট। হ্যাঁ, একটু লিখে দেয় যে যেটা বাই ডিফল্ট থাকে এটাই দিবেন, ম্যাচ সোর্স হাই বিট রেট। আচ্ছা, ম্যাচ সোর্স হাই বিট রেট। আচ্ছা, তো ম্যাচ সোর্স হাই বিট রেট থাকে। আচ্ছা, এখন আসেন এই যে আমরা যতটুকু কাজ করেছি, এটা তো একটা আউটপুট হবে না যে আমরা আসলে এই ভিডিওটাকে কোথায় সেভ করতে চাই। তো আউটপুট নেম মানে এই ভিডিওটা যে আমরা আউটপুটটা বের করব, এই আউটপুটটা কোথায় রাখতে চাই আমরা। তো এইটার উপর একটা ক্লিক করলে আপনি ডেস্কটপে যেতে পারেন। ডেস্কটপে গেলে আপনি যেখানে সেভ করতে চান ওখানে যাবেন, ডেস্কটপ থেকে বা লোকাল ডিস্ক সিডি, যেটা আপনার প্রয়োজন হয়। আপনি ডেস্কটপ মনে করেন আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে আমার প্রয়োজনীয় নামটা দিয়ে দিতে পারি। মনে করেন আমি দিলাম হচ্ছে আজকে ক্লাসের নাম, মনে করেন যে ক্লাস 4 দিলাম। আচ্ছা, এখান থেকে আমি লিখে দিতে পারি যে আমার এই ভিডিওটার নামটা কি হবে। এরপরে আমি সেভ দিয়ে দিব, আমার লোকেশনটা এখান থেকে দিব, ফাইলের নামটা দিব, এরপর হচ্ছে সেভ দিয়ে দিব। দেখেন যে নাম অনুযায়ী কিন্তু চলে আসে। এরপরে এখানে যা থাকবে বাই ডিফল্ট থাকবে, কোনো কিছু আর আপনার দেখার প্রয়োজন নেই, যা আছে আছে, কোনো সমস্যা নেই। আপনি ডিরেক্টলি এক্সপোর্ট একটা ক্লিক করবেন, ডান। নিচে যে এক্সপোর্ট থাকবে সেই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এই যে দেখেন আপনার ভিডিওটা এখন প্রসেসিং হচ্ছে। আপনি প্রিমিয়ার প্রোতে যতটুকু এডিট করলেন সে 100% হয়ে যাওয়ার মানে হচ্ছে এটাকে সে একটা এখন ভিডিও আকারে আউটপুট দিয়ে ফেলেছে। এই যে দেখেন ক্লাস 4, আপনি একটু প্লে দিয়ে দেখেন, এই যে আমরা ভিডিওটাকে পেয়ে গেলাম কিন্তু। তো এইভাবে কিন্তু আপনি একটা ভিডিওকে এভাবে রেন্ডার করে বের করে ফেলতে পারেন, আপনার অবশ্যই এডিট করে ফেলার পরে। এখন আসেন এই ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো ক্লাস 4 হচ্ছে মনিটর উইন্ডো, এই ক্লাসের টপিক আমাদের শেষ। আচ্ছা, এখন আসেন ক্লাস 4 হচ্ছে মনিটর উইন্ডো, যেটা আমি বলছি। তো এখানে আসলে কি ফ্রেম ডিটেলস অ্যাকচুয়ালি যদি বলি, একটা ভিডিও হোক বা ইমেজ হোক, বা যেটাই হোক না কেন, আলটিমেটলি নর্মালি যে কোনো ভিডিও বা ইমেজকে বা যে কোনো কিছুকে আসলে অ্যানিমেশন দিতে হলে কিছু প্যারামিটারের প্রয়োজন হয়, লাইক পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। ইভেন সেই জিনিসগুলোর উপরে কি ফ্রেম সেট করার প্রয়োজন হয়। তো এখানে আসলে এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসেন, এছাড়াও আমাদের এই ক্লাসের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। সেটা হচ্ছে যে এক কথায় আমরা কিভাবে ক্লোন ভিডিও করতে পারি, যে কোনো কিছুকে আসলে আমরা জমজ করে ফেলতে পারি কিভাবে। তো এটার উপরে কথা বলা হবে। ইভেন সিকোয়েন্স নিয়ে কথা বলা হবে। সিকোয়েন্সটা কি আমি একটু আগে বা আপনাদের আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে সিকোয়েন্স আমরা কেন নেই। কারণ আমি তো দিন শেষে সফটওয়্যারকে একটা আইডিয়া দিতে হবে যে তুমি আসলে একটা ফুল এইচডি ভিডিও তৈরি করো, বা আপনি আসলে একটা এইচডি ভিডিও তৈরি করেন, তো একটা ডিরেকশন তো দিতে হবে, বা আমি আসলে দিন শেষে কি তৈরি করব। তো সিকোয়েন্স নেওয়ার কারণটা হচ্ছে ভাই যে আপনি আলটিমেটলি কি তৈরি করবেন সেটা সফটওয়্যারকে ডিরেকশন দেওয়া। তো আলটিমেটলি সিকোয়েন্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় প্রিসেট বা এফপিএস দেওয়া। আলটিমেটলি এটাই বোঝায় যে আসলে আপনার উইড এন্ড হাইট কি হবে, বা সেটা কোন কোয়ালিটিতে আপনি ভিডিওটা এডিট করবেন সেটার উপরে কথা বলা হবে। সিকোয়েন্স নিয়ে যদি যাই, তো আপনাদেরকে আমি আগের ক্লাসে শিখিয়েছি যে কোনো একটা ভিডিও নিয়ে আসলে, যে কোনো একটা ভিডিও প্রিমিয়ার প্রোতে নিয়ে আসার পরে সিকোয়েন্স নেওয়ার সব থেকে ইজি মেথড হচ্ছে এই ভিডিওটাকে ধরে ওটার উপর ছেড়ে দেওয়া, মানে এখানে ছেড়ে দেওয়া, এই যে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স। সব থেকে ইজি মেথড হচ্ছে যে এটার উপরে ছেড়ে দেওয়া, যেটা আমি আগে ক্লাসে বলেছি। এই যে এটাকে ধরে এটার উপর ছেড়ে দিলে এই যে দেখেন ভিডিও 1 নামে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়। এখন আপনাদেরকে আমি এটা বলেছিলাম যে সিকোয়েন্স নেওয়ার মানেই হচ্ছে যে আলটিমেটলি ফুল এইচডি নেওয়া বা এইচডি নেওয়া বা যে কোনো এফপিএস নেওয়া। এখন তাহলে এই ভিডিওটা নেওয়া মাত্রই সে সেটা কিভাবে আসলে এই জিনিসগুলো মানে সে করে নিচ্ছে। অ্যাকচুয়ালি একটা ভিডিও যখন শুট করা হয়,
ভিডিওটাকে আপনি ফুল এইচডি ভিডিওতে এডিট মানে শুট করছেন নাকি এটার এফপিএস কি 25 আছে, সেটা কিন্তু ভাই আপনি ক্যামেরাতেই সিলেক্ট করে ফেলতে পারেন। এটা এটা আপনারা সবাই জানেন, আমি শুরুতেই বলেছি যে ক্যামেরাতে আসলে বলে দেওয়া যায় আমি কি 25 এফপিএস এ শুট করব নাকি 30-তে করব নাকি ফুল এইচডি তে শুট করব, এগুলো 1080p লেখাই থাকে এরকম। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি এখনো পর্যন্ত কোনো সিকোয়েন্স ক্রিয়েট করিনি, আমার ভিডিওটার অপশন গুলো দেখেন। এখানে লেখা আছে যে ভিডিও সাইজ হচ্ছে 1920x1080, ফ্রেম রেট হচ্ছে 25। তো আমি কিন্তু আসলে সফটওয়্যারকে বলিনি যে আমার একটা ফুল এইচডি ভিডিও লাগবে বা আমি আসলে এরকম একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। এখন সবচেয়ে ইজি মেথড হচ্ছে, আপনি তো আসলে একটা ভিডিও রেকর্ড করার সময় তো জানেনই যে সেটা কিসে রেকর্ড করছেন বা এফপিএস কিরকম হচ্ছে। তো আপনি চাইলে এই ভিডিও অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলতে পারেন, অথবা আপনি চাইলে সফটওয়্যারকে বলে আলাদাভাবে তৈরি করতে পারেন। আমরা আজকে সিকোয়েন্স নিয়ে অনেক কিছু বলবো, দেখতে থাকেন। তো আমি যদি চাই যে না আমার এটা অনুযায়ী হবে, আমি এটাকে ধরে জাস্ট এটার উপরে ফেলে দিব। তার মানে সফটওয়্যার এখন বুঝে গেছে যে আমার ভিডিওর যে সাইজ 1920x1080 25 এফপিএস, ওটা অনুযায়ী আমার একটা সিকোয়েন্স তৈরি হবে। কোনো ভিডিওকে সিকোয়েন্সের উপর ফেলে দেওয়া মানে ভিডিওর যে আসলে কারিকুলাম বা যা আছে ওটার ভিতরে ওটা অনুযায়ী আসলে সিকোয়েন্সটা তৈরি হয়ে যাওয়া। এছাড়াও আপনি আরেকভাবে সিকোয়েন্স নিতে পারেন, সেটা হচ্ছে এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন নিউ সিকোয়েন্স ফর ক্লিপ, এখানে একটা প্রেস করলে আপনার সিকোয়েন্স তৈরি হচ্ছে। অবশ্যই এই নামে, যে আপনার ভিডিওর নামে তৈরি হবে। তো এই দুই ভাবে আপনি সিকোয়েন্স নিতে পারেন যদি আপনার ভিডিও অনুযায়ী সিকোয়েন্স নেওয়ার প্রয়োজন হয়। যদি আপনার ভিডিও নেওয়ার মানে ভিডিও অনুযায়ী যদি নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে, বাট এরকম না যে ভিডিও অনুযায়ী না নিলে আপনি এভাবে দিতে পারবেন না। তবে সব থেকে ইজি মেথড এটাই। এখন আপনার মনে হচ্ছে যে না ভাই আমি আসলে এইভাবে নিব না, আমার আসলে অন্যভাবে নিতে হবে, বা আমি আসলে এখান থেকে যে অপশন সেভাবে নিব, ভিডিও পরে নিব আসলে। তো সেক্ষেত্রে আসলে অনেকগুলো উপায়। আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ আইটেম থেকে এই যে দেখেন সিকোয়েন্স, সবাই দেখেন। আবার চাইলে আপনি এখান থেকে নিউ আইটেম থেকে এখান থেকেও দেখেন সিকোয়েন্স পান, একটা অপশন অনেক দিকে আছে। তো আপনি সিকোয়েন্স একটা ক্লিক করেন, সিকোয়েন্সে ক্লিক করলে এখানে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনাকে প্রথমে সিকোয়েন্স প্রিসেট দেখাবে, রেডিমেড কিছু প্রিসেট দেখাবে। তো আপনি সবসময় আগে দেখবেন এখানে আর অনেক অপশন দেওয়া আছে, এগুলো আসলে ক্যামেরার সাথে মিল রেখে এই অপশন গুলো দেওয়া। তো এখান থেকে আপনি যেটা দেখবেন সবার প্রথমে যে ডিজিটাল এসএলআর মানে ডিএসএলআর আর কি আলটিমেটলি, হ্যাঁ, এই অপশনটাকে ভাঙবেন। এখানে ভাঙার পর একটু খেয়াল করে দেখেন যে এখানে না রেডিমেড কিন্তু দেওয়া আছে যে 1080p 24 25 30। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে স্ট্যান্ডার্ড প্রিসেট হচ্ছে ফুল এইচডি, তার মানে এটা 180p, আর স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে 25। তার মানে দেখেন এটা কিন্তু রেডিমেডই তৈরি করে দেওয়া আছে, কোনো সমস্যা কিন্তু এখানে নেই। একদম রেডিমেড মানে সুন্দর করে গোছানো একটা জিনিস, কোনো প্রকার কিন্তু ঝামেলা এখানে দেখা যাচ্ছে না। তো আপনি এখানে একটা ক্লিক করে যদি ওকে দেন, এখানে একটা নামও দিতে পারেন আপনার পছন্দ মতো, ধরেন আমার নাম দিলাম, বা আপনার প্রয়োজন হলে আপনার নাম দিবেন বা আপনার কাজের যেটা নাম হবে দিবেন। তবে এখান থেকে যে এটাকে ভাঙতে হবে, তো এখানে দেখেন রেডিমেড যেটা স্ট্যান্ডার্ড, আমি যদি ওকে দেই তাহলে দেখেন আমার কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। এখন আমি যে আসলে সিকোয়েন্সটা নিয়েছি, আমি কিন্তু ওই অনুযায়ী ভিডিওটা এখানে মানে রেকর্ড করেছি। তাই দেখেন এটাকে নিয়ে আসলে কোনো সমস্যা হচ্ছে না, ভিডিওটা দেখা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে আপনি যখন একটা সিকোয়েন্স নিবেন, অনেক সময় আপনার সিকোয়েন্সের সাথে ভিডিওটা মিলবে না, ভিডিওর সিকোয়েন্স মিলবে না। হয়তো বা আপনি একটা সিকোয়েন্স নিলেন 1920x1080, আপনার ভিডিওর সিকোয়েন্স দেখা গেল যে হয়ে গেল মনে করেন কি বলবো, ধরেন সেটা হলো 1080, মানে নর্মালি হচ্ছে 1280x720, মানে সেটা একটা এইচডি ভিডিও। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি? তবে এখানে আরেকটা জিনিস আমি একটু বলবো, আপনি এখান থেকে সিকোয়েন্সে আসলে এর পরের ধাপে যদি আসেন, রেডিমেডও নিতে পারেন, রেডিমেড যেটা দেখালাম যে এখন সিলেক্ট করা, সেভ করা। ইভেন সেটিংসে আসলে আপনি লিখতেও পারেন যে আসলে কত হবে। এখানে আপনি মনে করেন ধরেন আপনার 1080x1080 লাগবে। আপনারা তো জানেন যে ফেসবুকে আসলে অ্যাড দেওয়ার জন্য রিকমেন্ড করে হচ্ছে 1080x1080। অনেকেই হয়তো বা জানেন, যারা ফেসবুকে মার্কেটিং করেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আছেন, জানেন যে ভিডিওর সাইজ আসলে ফেসবুক রিকমেন্ড করে 1080x1080। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওইভাবেই ভিডিওটা এডিট করতে হবে। তো এরকম 1080 হতে পারে, 1920x1080 হতে পারে। তো অনেক কিছু আপনার প্রিসেটের সাথে মিলবে না। আপনার যদি স্পেসিফিক কোনো সাইজের প্রয়োজন হয়, আপনি ডিরেক্টলি সেটিংস এসে লিখে ফেলবেন আপনার যেটা প্রয়োজন, যেইটা প্রয়োজন আপনি ওই অনুযায়ী একটা সিকোয়েন্স লিখবেন। লিখে এখান থেকে আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় না, ডিরেক্টলি আপনি ওকে দিবেন। আপনার যদি কখনো অন্য রকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে লিখবেন
আর আলাদাভাবে এগুলো নিয়ে আর হাতাহাতি করার প্রয়োজন নেই, ওগুলো প্রয়োজন হয়ও না, আপনি ডিরেক্টলি ওকে দিবেন। তো আমাদের কিন্তু ফেসবুকের জন্য 1080 প্রয়োজন হয়। তো সেটা আসলে কিভাবে হয় বা আসলে কিভাবে ডিল করা হয় এগুলো নিয়ে আমরা আরো পরে কথা বলবো। বাট অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু আপনি দিতে পারেন, এইভাবে কিন্তু আপনি অ্যাকচুয়ালি দিতে পারেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তো এটা গেল। এরপরে আসেন, এখানে যেটা সমস্যা হয়, আপনি একটা সিকোয়েন্স নিয়েছেন, এই যে গৌরব নামে যেটা নিলাম, এটা হচ্ছে 1920/1080 25। আমি এখানে এখন একটা ভিডিও নিয়ে আসতেছি, দেখেন এই ভিডিওর সাইজটা একটু দেখেন, 3840/2160। এটা একটু সবাই ভালো করে দেখবেন। আপনি সফটওয়্যারকে ডিরেকশন দিয়ে দিয়েছেন যে আপনি আপনার এই ভিডিওটা এডিট করবেন ফুল এইচডি তে। এখন আমি আবারও বলছি যে একটা ফুল এইচডি আরেকটা এইচডি এইভাবে কিন্তু ডিল করলে কিন্তু জিনিস সুন্দর হয় না। আল্টিমেটলি যেকোনো একটাতে ডিল করবেন। তবে আপনার ডিল করতে ইচ্ছা করলে আপনি করতে পারবেন না এমন না। বাট এটা আসলে একটা সৌন্দর্য থাকবে না আসলে লাস্ট করতে। যে একটা আপনার জুম করতে হবে, নাহলে আউট করতে হবে। এগুলো আরো অনেক সমস্যা তৈরি হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলব যে আল্টিমেটলি একটাতেই করবেন। পুরোটা ফুল এইচডি হলে পুরোটাই ফুল এইচডি, পুরোটা 4K হলে পুরোটাই 4K, এইভাবে ডিল করবেন। এখানে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে, আমি কিন্তু সফটওয়্যারকে ডিরেকশন দিয়েছিলাম যে আমার সিকোয়েন্সটা হবে 1920/1080। তো আমি যদি এই ডিরেকশন অনুযায়ী আমি ভিডিও আনি, আমার এখানে কোনো কিছু সমস্যা দেখায় না। মানে ও ভিডিওটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। বাট এটা যদি আনি, এটা তো আমার ডিরেকশনের সাথে মিলে না। কারণ আমারটা হচ্ছে ফুল এইচডি, এটা সাইজ হচ্ছে 2K 3840। এইটাকে যদি আমি এখন ছেড়ে দিই এটার উপরে, আমাকে কি একটা ওয়ার্নিং দিচ্ছে? দেখেন তো সবাই, ওয়ার্নিং এ কি লেখা আছে সবাই একটু ভালো করে পড়বেন। যে দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স ক্লিপ, মানে হচ্ছে যে যে ক্লিপটা আমি এখানে ছাড়লাম বা স্থাপন করলাম, এই ক্লিপটা আমার সিকোয়েন্সের সাথে মানে মিশতেছে না আলটিমেটলি, মানে যাচ্ছে না, দুইটা দুই রকম। এখন আমি কি চাই, আমি কি চাই যে আমার ভিডিওর যে সিকোয়েন্সটা আছে সেই অনুযায়ী কি সিকোয়েন্স হবে, নাকি আলটিমেটলি যে সিকোয়েন্স আমি রেখেছিলাম সেই সিকোয়েন্স হবে? এখানে একটু সবার বুঝতে হয়তো বা প্রবলেম হতে পারে, আমি আবারও বলছি। আমার ভিডিওর সিকোয়েন্স, আমি যে প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স নিয়েছি সেটা হচ্ছে 1920/1080। আর আমি যে ভিডিওটা নিয়ে কাজ করার চেষ্টা করছি সেটার সাইজ হচ্ছে 3840/2160। মানে দুইটার সাথে কোনো মিলমিশ নাই। তো সেজন্য আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে এখানে। দেখেন আমি যখন এটা আনছি, সব দেখেন এটা যখন আনি তখন কোনো ওয়ার্নিং দেয় না। বাট আমি যখন এটা নিয়ে আসতেছি, এই যে আমার যেটা বড় যে ভিডিওটা 2K, এইটা আনলে কিন্তু আমাকে ওয়ার্নিং দিচ্ছে। তো এই ওয়ার্নিং এর মানে হচ্ছে দুই ভাবে কাজ করবে। আপনার যে সিকোয়েন্সটা আপনি অলরেডি নিয়েছেন সেটা হচ্ছে 1920/1080। আপনি কি এই সিকোয়েন্সেই কাজ করবেন? যদি কাজ করেন, মানে যেটা আপনি অলরেডি নিয়েছেন, তাহলে দিবেন কিপ এক্সিস্টিং সেটিং। মনে রাখবেন, আপনি যে সিকোয়েন্স অলরেডি প্রিমিয়ার প্রোতে নিয়েছেন, যদি ওই সিকোয়েন্সেই কাজ করেন, তাহলে দিবেন কিপ এক্সিস্টিং সেটিং, যে আসলে আগে যা সেটিংস ছিল সেই অনুযায়ী এটা কাজ করবে। আর যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিং দেন, তার মানে এই যে ক্লিপটা আছে, এই ক্লিপ অনুযায়ী আপনার সিকোয়েন্সটাকে সে চেঞ্জ করে ফেলবে। তো এটা আবার একটু বলছি যে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস হচ্ছে যে আমার এই ভিডিও অনুযায়ী সেটিংস হয়ে যাবে। বাট আলটিমেটলি আমার কিন্তু তা না, 1920/1080। তো আমি যদি যেটা আছে ওটাই রাখতে চাই তাহলে এটা। তো আমি যদি এটাতে ক্লিক করি, তার মানে ওঠার মতোই হয়ে যাচ্ছে। আর আমি যদি ওটাতে ক্লিক না করি, দেখেন ওটাতে যদি ক্লিক না করি, তাহলে কিন্তু আমার 1920/1080 দেখা যাচ্ছে। যেহেতু এটা 2K, তাই অনেক জুম আকারে দেখাচ্ছে। তো এটাকে আবার জুম ইন জুম আউট করার ব্যাপার তো থাকবেই। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে। তো এখন আসেন যে সিকোয়েন্সের আই থিঙ্ক যে নর্মাল যে ইস্যু গুলো থাকে সেটা একটু ক্লিয়ার, আপনারা অনেক মানে কিছুটা হলেও ক্লিয়ার, ভিডিওটা আরো কয়েকবার দেখলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন সিকোয়েন্স ছাড়া কিছু কথা বলি। আচ্ছা, সিকোয়েন্স ছাড়া যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আপনি যখন কোনো কিছুকে অ্যানিমেশন করবেন বা মোশন করবেন, কোনো কিছু বলতে বোঝাচ্ছি ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, যেটাই হোক। মানে এক কথায় কোনো কিছুকে মোশন বা অ্যানিমেশন কি, মানে কোনো কিছু মুভমেন্ট করা। তো একটা ভিডিওকে যদি আপনার মুভমেন্ট করানোর প্রয়োজন হয়, বা একটা ছবিকে যদি মুভমেন্ট করানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা ভিডিওকে যদি মুভমেন্ট করানোর প্রয়োজন হয় বা একটা ইমেজকে যদি মুভমেন্ট করানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে আলটিমেটলি কিছু প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। আমি আবারও বলছি যে আমাদের ভিডিও এডিটিং এর জন্য বা কখনো যদি মোশন গ্রাফিক্স শেখেন, একটা ভিডিওকে বা একটা ছবিকে অ্যানিমেটেড করার জন্য বা এক কথায় মুভমেন্ট করানোর জন্য কিছু প্যারামিটার নিয়ে কাজ করা হয়। মানে অ্যানিমেটেড বা মোশন করতে গেলে সেই প্যারামিটার গুলোর নাম বলছি, যে
আচ্ছা, তো যে কোনো কিছুকে অ্যানিমেশন করাতে হলে বা মোশন করাতে হলে পজিশনের প্রয়োজন হয়, স্কেলের প্রয়োজন হয়, রোটেশনের প্রয়োজন হয়, অপাসিটির প্রয়োজন হয়। আচ্ছা, এই প্যারামিটার গুলোর উপর বেস করে আসলে যে কোনো কিছু অ্যানিমেশন হয়। যদি আরো ক্লিয়ার করে বলি যে আমরা একটা ভিডিও বা ইমেজকে নাড়াচাড়া করাতে চাচ্ছি বা মুভমেন্ট করাতে চাচ্ছি। এখন একটা ভিডিও বা একটা ইমেজ যদি অ্যাকচুয়ালি নাড়াচাড়া করতে হয় তাহলে আমাদের এই প্যারামিটার গুলোর প্রয়োজন হয়। আর ওই জিনিসটা যদি আসলেই মুভমেন্ট করে বা নাড়াচাড়া করে আল্টিমেটলি, তাহলে আপনাকে আবার কি ফ্রেম নিয়েও ডিল করতে হবে। এখন আসলে কি মুভমেন্ট হয় বা এগুলো কিভাবে কাজ করে বা আসলে কি ফ্রেম কিভাবে ডিল হয়, এটা নিয়ে এখনকার আমাদের ক্লাস। আচ্ছা, আসেন শুরু করি। আপনি প্রিমিয়ার প্রতে আসেন। প্রিমিয়ার প্রতে আসলে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা আগের ক্লাসে যখন একটা ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম, আপনাকে আমি আগের ক্লাসে বলেছিলাম যে নরমালি একটা ভিডিওতে এফেক্টস দেওয়ার পরে সেই ইফেক্টসটা কন্ট্রোল করা যায় এখান থেকে। আমি আপনাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে কোনো একটা ভিডিওকে নিয়ে আসার পরে আমি যদি আমার ফ্লিপ ইফেক্টটাই দেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমি তো আপনাদেরকে ভেতর থেকে ইফেক্টসটা আনা দেখিয়েছিলাম। আপনার কোনো ইফেক্ট যদি দরকার হয়, সেই ইফেক্টসটার নাম যদি মনে থাকে, ধরেন আমরা হরিজন্টাল ফ্লিপ, এটা আমার মনে আছে, তাহলে ভেতরে যে আনার প্রয়োজন নেই, এখানে সার্চ করলে ইফেক্টটা চলে আসবে। এই যে দেখেন, এই দেখেন হরিজন্টাল, হরি লিখলেই চলে আসে, পুরোটাও লেখা লাগে না মোটামুটি। বা আপনি যদি ফ্লিপ লেখেন সেক্ষেত্রেও চলে আসে। তো আপনি চাইলে শুরুতে একটু পুরোটা মনে রাখাটাই আপনার জন্য বেটার, কারণ আপনি শুরুতে আছেন, পরে শুধু ইফেক্টের নাম মনে রাখেন। আচ্ছা, তো এভাবে আপনি আনতে পারেন। এখন এই যে ইফেক্টসটা আমরা দিয়েছিলাম, ইফেক্টসটা দেওয়ার পরেই এটা ইফেক্টসটা কাজ করেছে। ইভেন ইফেক্টস কন্ট্রোলে সবাই একটু দেখেন যে আমি যদি এই ভিডিওটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে আসি, সবাই একটু দেখবেন যে আমি যদি এই ইফেক্টসটাকে তুলে নেই, সবাই দেখেন যে এটাকে সিলেক্ট করার পরে ভিডিওতে তিনটা অপশন থাকে: মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং। আমি যখন হরিজন্টাল ফ্লিপটা দেই, ৪ নাম্বার অপশন হিসেবে এটা এড হয়। সবাই দেখেন যে ৪ নাম্বার অপশন হিসেবে এটা কিন্তু এড হচ্ছে, 4th অপশন হিসেবে। তো এই যে হরিজন্টাল ফ্লিপটা এড হচ্ছে এখানে, এটা কিন্তু ৪ নাম্বার অপশন হিসেবে। এখন আপনাদেরকে আমি আগের ক্লাসে এটাও বলেছিলাম যে একটা ইফেক্ট শুধুমাত্র দিলেই হয় না, সে ইফেক্টটাকে আবার কন্ট্রোল করার প্রয়োজন হয়। তো এটাই আমাদের এই কোর্সের মধ্যে লাস্ট ইফেক্ট বলতে পারেন, যে ইফেক্টটা দিলেই কাজ করে, ওটাকে আর কন্ট্রোল করার প্রয়োজন হয় না। এরপরে আমরা যত ইফেক্ট দিব, সব ইফেক্টস এর কন্ট্রোলটা আমাদের এই সোর্স মনিটর ইফেক্ট কন্ট্রোল থেকে করতে হবে। পয়েন্ট টু বি নোটেড যে আমরা সবকিছু আসলে কন্ট্রোল করব এখান থেকে। বাট এটাই একমাত্র ইফেক্ট যেটা আমাদের কন্ট্রোল করার প্রয়োজন হয় না। তো আমি এটা না চাইলে আসলে এটা সিলেক্ট করে এটাকে ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। তো আমার আসলে আজকে যেটা বোঝার ব্যাপার, আমি প্রিমিয়ার প্রোতে যে কোনো ভিডিও নিতে পারি, যে কোনো ভিডিও। ধরেন আমি এটা নিয়ে আসলাম, দেখেন এটা হচ্ছে আমার লায়নের ফুটেজ, দেখেন। আর এটা হচ্ছে আমার ধরেন একটা নর্মাল একটা মানুষের ফুটেজ আর কি। আচ্ছা, এই ভিডিওতে ক্লিক করলে ইফেক্টস কন্ট্রোলে আসলে দেখেন এটার নামও হচ্ছে ভিডিও ওয়ান। এখানেও দেখা যাচ্ছে ভিডিও ওয়ান। আপনি এটাকে সিলেক্ট করলে আপনি কিছু অপশন পান, একটা ভিডিও নামে অপশন পান, একটা অডিও নামে অপশন পান। ভিডিওতে তিনটা অপশন দেওয়া থাকে: মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং। অডিওতে তিনটা থাকে: ভলিউম, চ্যানেল ভলিউম, প্যানার। তো আজকে আমাদের অডিও নিয়ে ভাই কোনো ডিল করার ব্যাপার নেই, কারণ আমাদের অডিও নিয়ে আলাদা ক্লাস কিন্তু আছে। অডিও নিয়ে আজকে আর আমরা কোনো কথা বলবো না। অডিও নিয়ে এরপরেও আমাদের ক্লাস আছে। তো ভিডিও নিয়ে কথা বলার আগে এটা একটু বলি যে আমি যখন একটু আগে এই ইফেক্টটা দিয়েছি, ৪ নাম্বার ইফেক্ট হিসেবে এটা অ্যাড হয়। তার মানে আমি যে ইফেক্টস না দেওয়া মাত্রই, মানে না দেওয়ার আগেও যে কোনো ভিডিওর বাই ডিফল্ট তিনটা ভিডিও ইফেক্ট থাকে, তিনটা অডিও ইফেক্ট থাকে। এখন আসেন যে আমি যেটা বলছিলাম যে ভিডিও বা ইমেজ, কি বলছিলাম যে ভিডিও বা ইমেজকে আসলে যদি আমাদের মোশন বা এক কথায় যদি আরো সহজ ভাষায় বলি, নাড়াচাড়া করাতে হয়, তাহলে আমাদের পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন হবে। এখন এই পজিশন কি, স্কেল কি, রোটেশন কি, এগুলো আসলে কি, এটা আগে একটু বোঝাবো, তারপরে আমরা কি ফ্রেম নিয়ে আসবো। আচ্ছা, তো আমি যদি প্রিমিয়ার প্রোতে যাই, প্রিমিয়ার প্রোতে গেলে এই ভিডিওটাতে ক্লিক করলে যে দেখেন মোশন লেখা থাকে। তো আমি কিন্তু সেটাই বললাম যে মোশন করাতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন হয়। তা আপনি প্রিমিয়ার প্রোতে আসলে যে দেখেন মোশনটা পেয়ে যাচ্ছেন। ইভেন আরেকটা পয়েন্ট লিখেছিলাম, অপাসিটি। এই অপাসিটিটা কিন্তু এই যে বাইরে দেওয়া আছে, এই যে দেখেন। আর আরো তিনটা অপশন ছিল, সেটা হচ্ছে পজিশন, স্কেল, রোটেশন। এইটা আপনি কোথায় পাবেন? এই মোশনটাকে একটু ভাঙেন, এই যে অ্যারোটাকে ক্লিক করেন, এই যে দেখেন পজিশন, স্কেল, রোটেশন, এই অপশন গুলো চলে আসলো। এখন এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ইভেন জানতে হবে।
যে পজিশন স্কেল রোটেশন কিভাবে কাজ করে। সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবেন। এই ক্লাস থেকে আপনাদের আসলে কঠিন লাগা শুরু হবে। এখন থেকে মানে বলা যায় যে প্রিমিয়ার প্রোর আসল যে জার্নি এটা শুরু। আপনি এতদিন পর্যন্ত এই ৩টা যা ৪টা ইভেন ৫২ মিনিট কথা বললাম যা শিখেছেন ওখানে আসলে তেমন কিছু ছিল না। এইটা বোঝাটা এখন আপনি ভালো করে দেখেন যে এটা এখন কঠিন হবে। ইভেন আপনি যদি এটা ভালো করে না বুঝতে পারেন আফটার ইফেক্টস এর জার্নিও আপনার সুন্দর হবে না। আমি এখানে এই এই জিনিসটা শেখানোর আগে বা এটা নিয়ে বলার আগে একটা জিনিস একটু বলবো, এটা একটু সবাই ভালোভাবে ফোকাস করবেন প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ক্লাসটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আফটার ইফেক্টের আপনাদের 4টা ক্লাস হবে, 4টা ক্লাসের আপনি একটা ক্লাসও বুঝবেন না যদি আপনি এই মোশনের আজকে পজিশন স্কেল রোটেশন অপাসিটি আজকে যা আপনাকে আমি দেখানোর চেষ্টা করব সেটা যদি ভালো করে শেষ করতে না পারেন। আমি একটা ভিডিও নিয়ে এসেছি, এই যে ভিডিও। এখন এই ভিডিওতে কিছু অপশন পজিশন স্কেল রোটেশন ইভেন অপাসিটিটাকে ভাঙলে আপনি অপাসিটির মধ্যেও কিছু অপশন দেখতে পারবেন। আচ্ছা, সবার প্রথমে আমি একটু পজিশন স্কেল রোটেশন নিয়ে কথা বলি, বাকিগুলো নিয়ে অপাসিটি নিয়ে পরে কথা বলছি। আচ্ছা, একটা ভিডিওর পজিশন কি, স্কেল কি, রোটেশন কি, এই ব্যাপারগুলো একটু বলি। আমি আগে স্কেল দিয়ে শুরু করি। আচ্ছা, স্কেল দিয়ে শুরু করি। আপনি যদি এই যে কোনো ভিডিওতে আসেন, যে কোনো ভিডিও যদি নেন, আপনি স্কেল সবসময় 100 দেখবেন। বাই ডিফল্ট 100 থাকবে। 100 থেকে ভিডিওটাকে ধরে আপনি যদি কমান, মানে 100 থেকে মানটা যদি কমান, একটা ভিডিওর মান দুই ভাবে কমানো যায়। একটা হচ্ছে আপনি এটার উপরে একটা ক্লিক করে লিখে দেন, ধরেন আপনি লিখলেন 20, বা ধরেন আপনি লিখলেন হচ্ছে 200, বা ধরেন আপনি লিখে দিলেন 50, বা ধরেন আপনি লিখে দিলেন 100। এভাবে আপনি এটার মানটা চেঞ্জ করতে পারেন, পয়েন্ট নাম্বার 1। আর দ্বিতীয় মান চেঞ্জ করার যে অপশনটা সেটাই আমরা সব থেকে বেশি ইউজ করব। সেটা হচ্ছে আপনি কিবোর্ডে, সরি আপনার মাউসে লেফট ক্লিক, মানে এইটা আপনার মাউসটাকে এখানে নিয়ে এসে রাখলে দেখেন এটা একটা হাতের সাইন হয় নর্মালি। তো এটার উপর একটা ক্লিক করবেন, লেফট ক্লিক। লেফট ক্লিক করার পরে আপনার মাউসটাকে বামে নেন আর ডানে নেন, দেখেন মান কমছে বাড়ছে। তো ওইভাবে লিখে ফেলার থেকে, লিখে লিখে করার থেকে এটা আপনাকে একটা বেটার ভিউ দিবে। তাহলে আমরা কি করছি, মান কমানো বাড়ানোর জন্য এটার উপরে লেফট ক্লিক অবশ্যই ধরে রাখবো, ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই ধরে রেখেছি। এখন আমি আমার মাউসটাকে বামে নিব বা ডানে নিব, বা উপরে উঠাবো বা নিচে নামাবো, সেক্ষেত্রে দেখবেন মানগুলো কমছে বাড়ছে। এখন 100 যখন ছিল তখন ভিডিওটা এরকম দেখা যাচ্ছে, যে দেখেন যে মোটামুটি এরকম দেখা যায়। আচ্ছা, যখন 100 থেকে কমা শুরু হয়েছে ভিডিওটা এইভাবে একেবারে কমতে কমতে ছোট হয়ে যাচ্ছে, দেখেন জিরোতে একেবারে নাই। আবার যখন এটা এইভাবে আপনি জিরো থেকে বাড়ানো শুরু করছেন তখন ভিডিওটা এইভাবে আসা শুরু করছে। ইভেন আরো যদি বাড়ান, দেখেন জুম হতে হতে অনেক জুম হয়ে যাচ্ছে। তো অনেক সময় আপনি ভিডিওতে এরকম কিছু ব্যাপার দেখবেন, আমি আগে আপনাকে একটু দেখাই। অনেক সময় ভিডিওর শুরুটা এরকম দেখবেন, অনেক সময় ভিডিওর এন্ডিংটা এরকম দেখবেন, অনেক সময় ভিডিওতে এক ক্লিপ থেকে আরেক ক্লিপে গেলে এরকম কিছু দেখবেন, যে একটা এরকম ভিডিওটা এক ক্লিপ থেকে আরেক ক্লিপে গেলে এরকম একটা বাড়ি খেয়ে এরকম বসে আবার, মানে এরকম একটা জাস্ট জুম হয়ে একটা বাড়ি খায়, মনে হয় যেটা বাড়ি খাচ্ছে, এরপরে আবার এটা সেন্টারে এরকম বসে যায় ভিডিওটা। এই ধরনের আরো অনেক কিছু দেখা যায়, আপনাকে আমি 2-3টা মেথড দেখালাম। তো অনেক সময় এই জিনিসটা খুব দেখবেন যে এইভাবে বড় হয়, আবার এটা খুব দেখবেন যে এইভাবে এটা একদম শেষ হয়ে যায়। এখন আপনি যদি এই জিনিসটাকে এতক্ষণে এতটুকু হয়তো বা ক্লিয়ার যে আমি আসলে স্কেল ইউজ করে একটা ভিডিওর কিন্তু মানে জিনিসটাকে আমি মুভমেন্ট করাতে পারছি, মানে মোশন করাতে পারছি। আমার কিন্তু এখন ভিডিওর মধ্যে একটা মোশন আছে, মানে ভিডিওটা কিন্তু এখন গতিশীল। আই থিঙ্ক ক্লিয়ার যে আমি মোশন বলতে কি বোঝাচ্ছি। মানে ভিডিওটা কিন্তু এখন নড়তেছে, আলটিমেট ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে, ভিডিও তার স্থির নেই, তাই না? মোশন মানে কি, মোশন বা অ্যানিমেশন মানে হচ্ছে ওই জিনিসটাই গতি হবে, এখন সেটা ভিডিও হোক অথবা ইমেজ। তো স্কেলের মাধ্যমে একটা ভিডিওকে জুম ইন জুম আউট করা যেতে পারে। আপনি দেখে জুম ইন জুম আউট বলতে পারেন, যে জুম হচ্ছে বা জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে বা জুম আউট হচ্ছে। তো এইভাবে এটাকে নিয়ে ডিল করতে পারে, যেটা ছোট বড় হবে। স্কেল হচ্ছে ছোট হবে বা বড় হবে একটা ভিডিও। এখন এখানে যে বোঝার ব্যাপারটা সেটা হচ্ছে, আপনি তো এই যে ধরেন আপনার ভিডিওর শুরুটা আপনি এরকম দিবেন যেটা ছোট থেকে এরকম বড় হবে, আবার এন্ডিংটা হবে এরকম যে এরকম থেকে এটা ছোট হয়ে যাবে। এখন এই জিনিসটাই তো আমি আপনাকে আমার মাউস দিয়ে করে দেখাচ্ছি। এখন এটা তো আপনি সফটওয়্যারে ডিরেকশন দিতে হবে, তাই না? মানে সফটওয়্যার তো আর আমার ডিরেকশন ছাড়া বুঝতে পারবেন না। তো এই ডিরেকশনটা দেয় হচ্ছে কি ফ্রেম। আমি একটু পরে আপনাকে কি ফ্রেম সেট করে এই জিনিসটা করে দেখাবো। বাট তার আগে পজিশন কি রোটেশন কি এটা একটু বোঝাই। তো আপনি দেখেন এখন এইভাবে স্কেলের কাজটা হলো।
পজিশনে যদি আসেন, সবাই পজিশন বোঝেন, পজিশন মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন হবে আলটিমেটলি। তো এখানে যদি অবস্থান নিয়ে কথা বলেন, সেক্ষেত্রে যদি আসেন যে পজিশনের দুইটা ভ্যালু হয়, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। পজিশনের প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স 960, যেটা হচ্ছে হরিজন্টালি কাজ করবে বা এক্স এর ভ্যালু অনুযায়ী কাজ করবে। আপনি 960 থেকে বাড়ান। যদি এখন বাড়াচ্ছি কমাচ্ছি কিভাবে, আপনি হয়তো বা ক্লিয়ার, ওই যে ক্লিক করে ধরে রেখে বামে ডানে নিচ্ছি। আচ্ছা, তো যদি আপনি এটাকে ধরে বাড়ান তাহলে ডানে যাবে, আর যদি কমান তাহলে বামে যাবে। আচ্ছা, তো পজিশনের কিন্তু ভাই চেঞ্জ হচ্ছে অবশ্যই এক্স কে ধরে। আবার যদি আপনি ওয়াই তে আসেন, তাহলে ওয়াইটাকে ঠিক রেখে সে কমাবে বাড়াবে। এই যে দেখেন, ওপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে। তো আমার এখানে ভিডিওর মধ্যে পজিশনের কাজ হচ্ছে অবস্থানের পরিবর্তন করা, স্কেল হচ্ছে কোনো জিনিসকে এভাবে ছোট বা বড় করে ফেলা। আচ্ছা, তো এতটুকু হয়তো বা ক্লিয়ার যে পজিশন কি স্কেল কি। এখন আসে রোটেশন। রোটেশন হচ্ছে ভাই ঘোরাবে। আপনারা যারা ফটোশপে কাজ করেছেন হয়তো বা রোটেট টুল নিয়ে হয়তো বা কাজ করেছেন নর্মালি গ্রাফিক্স এর ক্ষেত্রে। তো এইভাবে রোটেট করা যায় যে কোনো কিছুকে। আচ্ছা, তো এই পজিশন স্কেল রোটেশন অ্যাকচুয়ালি কি, এটা কি কিছুটা হলেও বোঝা গিয়েছে? মানে আপনি এই জিনিসটাকে মনে করেন, দেখেন সবাই ভালো করে বুঝবেন, এইটাকে মনে করেন আপনি ছোট থেকে বড় করবেন, আপনার ভিডিওর স্টার্টিংটা এরকম হবে, যেটা ছোট থেকে এরকম বড় হবে। এখন আমি তো এটা মাউস দিয়ে করছি, এখন আপনার সফটওয়্যারকে ডিরেকশন দিতে হবে যে আমি চাই এই জিনিসটা ছোট থেকে বড় হোক। এখন ছোট একেবারে থাকবে না, তার মানে 0। আর বড় মানে এরকম বড় হওয়া মানে 100 হওয়া, এই যে 100 হওয়া। তো এখানে ডিপেন্ড করবে কি ফ্রেমের উপরে। এখন কি ফ্রেম নর্মালি বসে হচ্ছে সেকেন্ডের উপরে, যে আপনার একবার 0 সেকেন্ডে বসবে, একবার 1 সেকেন্ডে বসবে। এখন শুধুমাত্র 0 সেকেন্ডে বসবে, 1 সেকেন্ডে বসবে, ব্যাপারটা এরকম না। মানে এখানে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, এন্ডিং পয়েন্ট থাকবে। সেটা 0-1 হতে পারে, সেটা 0-4 হতে পারে, সেটা 0-8 হতে পারে, সেটা 2-8 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে সফটওয়্যারকে ডিরেকশন দিতে হবে। এখানে ডিরেকশন কি দেখেন তো, যে আমি বলতে চাচ্ছি এটা ছোট থেকে বড় হবে, দুইটা জিনিস হবে না, মানে প্রথমে ছোট থাকবে তারপর বড় হবে। তার মানে এটা আপনি এখন কত সেকেন্ডের মধ্যে করবেন? আসলে ভিডিও তো ভাই সেকেন্ডের খেলা, তাই না? আপনি তো দিন শেষে কিছু সেকেন্ড বা কিছু মিনিট দেখছেন বলেই সেটা ভিডিও। তো সেটা আপনার আসলে 0-1 হতে পারে, 1 থেকে 4 হতে পারে, যেটা কিছু হতে পারে। বাট দুইটা ডিউরেশন মানে দুইটা টাইমের উপর এটা বসবে কি ফ্রেমটা। এখন কি ফ্রেম বসে কি করে? আপনি ধরেন প্রথমে স্কেলের কাজ করবেন, স্কেলের উপরে কি ফ্রেম বসাবেন। এই যে স্কেলের উপরে আপনি যদি ক্লিক করেন, বাম দিকে একটা অপশন দেখা যায় যেটার নাম হচ্ছে টগল এনিমেশন। এটাকে স্টপ ওয়াচের আইকন বলতে পারেন, মানে সোজাভাবে চিন্তা করলে। বাট এটার নাম বলা হয় টগল অ্যানিমেশন। একটু খেয়াল করে দেখবেন, আমি আমার এটাকে যদি একটু ছোট করি, মানে আমার এখন সফটওয়্যারকে ডিরেকশন দিতে হবে। মনে করেন যে আমি 0 সেকেন্ডে এই ভিডিওটা 0 থাকবে, যখন দেখা যাবে না, যখন 1 সেকেন্ড হবে তখন হয়তো এটা এরকম হবে। এই ডিরেকশনটা সফটওয়্যারকে দিতে হবে। তো সবার প্রথমে আপনি চাচ্ছেন এটা ছোট থেকে বড় হবে, তাহলে একেবারে 0 সেকেন্ডে রেখে এটাকে স্কেলটাকেও 0 করে ফেলেন, যেটা এটা ছোট থেকে বড় হচ্ছে। এবার আপনি স্কেলের উপর একটা প্রেস করেন। এখন স্কেলের উপরে প্রেস করলে যেটা দেখবেন, এখানে স্টপ ওয়াচের আইকনটা ব্লু হয়ে যাবে, এখানে একটা অপশন চলে আসবে। দেখেন এটা ব্লু হয়ে গেল, একটা টিক মার্ক চলে আসে, আর এখান থেকে একটা অপশন চলে আসলো, আর এখানেও কিছু অপশন আসলো। দেখেন এই যে লেখা আছে যে কি ফ্রেম। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি যেটা ক্লিক করলেন এখানে আসলে কি হলো, মানে আসলে কি লাভ হলো আমার। লাভটা হচ্ছে সফটওয়্যারকে আপনি এখন বলেছেন যে আমার ভিডিওটার যখন 0 সেকেন্ড হবে তখন আমার ভিডিওর স্কেল হবে 0। তার মানে এটা দেখাই যাবে না। এখন আপনি সফটওয়্যারকে পরবর্তী ডিসিশন জানাবেন যে এটা 1 সেকেন্ডে যখন যাবে তখন আমার এটাকে আপনি সরাবেন আগে, তখন আমার ভিডিও ডিউরেশন মনে করেন হবে 100। তো আপনি এটাকে ধরে বাড়ান, 100 করে দেন, বা লিখেও দিতে পারেন ধরেন 100। দেখেন প্রথম কি ফ্রেমটা ছিল 0-তে, পরের কি ফ্রেমটা হলো 100-তে। সফটওয়্যারকে আপনি ডিরেকশন দিয়েছেন যে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডে আসার সময় পুরো ভিডিওটা 0 থেকে 100 হবে। তার মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে। এতক্ষণ আমি হাত দিয়ে করছিলাম, বাট এখন আমি একটু প্লে দিয়ে দেখাই, দেখেন এটা এখন ভিডিওতে সেভ হয়ে গিয়েছে। তো কি করছি সেটা যদি বলি, যে আমি যদি আবার একটু রিপিট করি, দেখেন যে এখানে আমার তো নর্মালি এটা 100 ছিল। তো আমি আবারও শুরু থেকে বলছি, আমি চাচ্ছি এটা ছোট থেকে মানে এরকম থাকবে তারপর বড় হবে। তো এরকম থাকলে আসলে স্কেলের মান হয় 0, ভালো করে দেখবেন। আর বড় থাকলে হয় 100। তো এটাকে ছোট থেকে এরকম বড় করবেন, এটা তো আমি হাত দিয়ে মাউস দিয়ে করছি, তাই না?
তো ভাই সফটওয়্যারে তো আর এরকম মাউস দিয়ে বা আপনি তো আসলে ভিডিওতে এরকম মাউস দিয়ে করে দেখাতে পারবেন না। এটা তো ভিডিওতে সেভ করে ফেলতে হবে। তো এই জিনিসটাই সেভ করবে কি ফ্রেম। আর অবশ্যই ভিডিও মানে কি টাইম দেখা, সময় দেখা, তো দুইটা টাইম আপনাকে ডিপেন্ড করে এটা করতে হবে। তা আপনি মনে করেন যখন 0 সেকেন্ডে আসবেন একেবারে 0-তে রেখে এটাকে স্কেলটাকে 0 করে দেন। এরপর এটার উপর একটা ক্লিক করেন। এখন আপনার সফটওয়্যারকে আপনি ডিরেকশন দিয়ে ফেলেছেন যে আপনি যখন 0 সেকেন্ডে থাকবেন এই ভিডিওর, তখন এই ভিডিওটা স্কেল 0 থাকবে, যেটা আসলে এখন কিছুই দেখা যাবে না। এটাকে 1 সেকেন্ড পরে নিয়ে আসেন, এখানে একটা পয়েন্ট করে রাখেন, একটা নোট, যে আপনি যখন প্রথম কি ফ্রেমটা দিলেন তখন এখানে একটা ক্লিক করেছেন। পরবর্তীতে যতবার মানে কি ফ্রেম বসাবেন কোনোবারই আর ক্লিক করতে হবে না। এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। আপনি যে প্রথমবার যে কি ফ্রেমটা বসালেন এটা বসানোর জন্যই এখানে একবার ক্লিক করেছেন। এরপরে যতবার কি ফ্রেম বসাবেন এখানে যতবার আরো এরকম বসবে, কোনোবারই আপনার কি ফ্রেম বসানোর প্রয়োজন নাই, মানে এখানে ক্লিক করার প্রয়োজন নাই। বলতে পারেন তাহলে কিভাবে বসবে? খুবই সিম্পল, আপনি এটাকে একটু সরান, কোথায় দেখতে চান, এরপরে শুধু মানটা চেঞ্জ করেন। মানটা চেঞ্জ করে বাইরে একটা ক্লিক করেন, দেখেন অটো কি ফ্রেম বসে যায়। তো 0 সেকেন্ডে এটা 0 ছিল, আর 1 সেকেন্ডে এটা 100। এখানে আরো কম হচ্ছে, আপনি নর্মালি এখানে একেবারে 100 করে দেন, এই যে নর্মালি লিখে দেন 100। 100 লিখে বাইরে একটা ক্লিক করেন। সেক্ষেত্রে দেখেন এখন একটু প্লে দিয়ে দেখেন ওই যে জিনিসটা আমরা করতে চেয়েছি। এখন এখানে আরো অনেক কিছু বোঝার আছে, আসেন বুঝি। এখানে আমি এখানে রেখেছি এটা 1 সেকেন্ডে। এখন আমার এখানে প্লে দিলে দেখা যাচ্ছে যে মোটামুটি হচ্ছে। এখন এটাকে যদি আমি দূরে দিয়ে দেই, যদি আমার এক কি ফ্রেমের থেকে আরেক কি ফ্রেমের দূরত্ব বেশি হয়, তাহলে এই যে অ্যানিমেশনটা বা মোশনটা হচ্ছে এটা খুব স্লোলি হবে যত দূরে হবে। দেখেন খুব তাড়াতাড়ি, কারণ আপনি দূরে দেওয়া মানে কি অনেক সেকেন্ড পরে রাখছেন, মানে 6 সেকেন্ডে যে রাখছেন 7 সেকেন্ডে, তাই না? আর যদি আপনি একেবারে কাছে দিয়ে দেন তাহলে দেখেন এই জিনিসটা খুব তাড়াতাড়ি দেখাবে। আশা করি বোঝা যাচ্ছে এই ব্যাপারগুলো আমার কথায়। তো কাছে করবেন না দূরে করবেন এটাও কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। আর কাছে দূরে করলে কি হয়, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন, আপনি যখন একটা ভিডিও মনে করেন এইভাবে শুরুটা স্টার্টিংটা করলেন, মনে করেন এইভাবেই শুরু করলেন, আরেকটু আগিয়ে দিতে পারেন, মনে করেন স্টার্টিংটা এইভাবেই করলেন। আচ্ছা, এখন স্টার্টিং করার পরে তো ভাই ভিডিওটা আসলে মানুষ কিছুক্ষণ দেখবে, তাই না? মানে একটা ভিডিও তো জাস্ট এরকম মনে করেন আপনি এরকম স্টার্টিং করবেন, আবার এন্ডিং শেষও, ভিডিওর শেষটা এরকম হবে যে এরকম ভাবে চলে যাবে যে এই এন্ডিংটাই হবে। তা আপনি চাচ্ছেন এরকমই থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি এরকমই রাখতে চান, এই যে দেখেন তার মানে এরকম একটা শুরু, কিছুক্ষণ এভাবে থাকলো, আপনি কিছুক্ষণ দর্শককে দেখার সুযোগ দিলেন, আবার এন্ডিংটা এভাবেই হচ্ছে। তো এইভাবে আপনি স্কেলের আসলে যত কাজ করার প্রয়োজন হয়, আবার মনে করেন এটাকে আরেকটু বড় করবেন, করেন এরকম করেন, মানে যা যা প্রয়োজন হয় আসলে আপনার আলটিমেটলি সবকিছু ভাই আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে এটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, কত ভাবে দেখতে চাচ্ছেন, টোটালটাই আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো আমরা তো স্কেলে কিছু কি ফ্রেম দিলাম, আমাদের কিছুটা হলো, মোটামুটি দিয়েছি। এখন আসেন পজিশন নিয়ে একটু কাজ করি, সবগুলোতে কি ফ্রেম দেওয়ার প্রয়োজন আছে। যদি চাই যে ভিডিওটা ধরেন এই যে এরকম হলো, তারপর এটা হওয়ার পর এটা ডান দিকে চলে যাবে, এটাই আমার টার্গেট। এখন আমার তো তাহলে পজিশনের কি ফ্রেম সেট করতে হবে। তা আমি যে পজিশনের কি ফ্রেমটা সেট করব সেটা কোথা থেকে সেট করব, এটা কি এখান থেকে সেট করব নাকি এখান থেকে শুরু থেকে সেট করব, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এটা কেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা কেন, এটা তো শুরু থেকে করেছেন, আগেরটা কেন শুরু থেকে, মানে পরেরটা কেন শুরু থেকে হচ্ছে না। আপনি যে এতক্ষণ ধরে কাজ করছেন এটার পজিশন কিন্তু, মানে নর্মালি আপনি যে ভিউটা দেখেছেন, এই ভিউটা কিন্তু ভাই 960/540। তা আপনি যদি পজিশনের কাজটা এখন আবার শুরু থেকে করেন, তার মানে আপনি এতক্ষণ যে ভিউ দেখতে পাচ্ছিলেন সেই ভিউ কিন্তু আর থাকবে না। তো যেখানে আসলে শেষ ওখান থেকে আপনার পজিশন দিতে হবে। এখানে একটা কি ফ্রেম দেন, এরপরে আপনি এটাকে ধরে কিছুক্ষণ পরে নিয়ে এসে এটাকে ডান দিকে সরায় দেন। এবার দেখেন তাহলে আমি যা চাচ্ছি সেটাই হচ্ছে। দেখেন, এখন এই জিনিসটাই যদি আপনি শুরু থেকে দিতেন, এই যে একেবারে আমার মানে চাওয়া অনুযায়ী মনে করেন শুরু থেকে দিতেন, এই যেরকম অনেকে বলে যে তার শুরু থেকে দিব, তাহলে দেখেন তো জিনিসটা কি তৈরি হলো আলটিমেটলি। আপনার স্কেলটা কি এরকম ভাবে হয়েছিল? এরকম কিন্তু ছিল না। তো পজিশন কিন্তু নর্মালি আপনি কাজ না করলেও আপনি কিন্তু সফটওয়্যারকে ভাই আগেই ডিরেকশন দিয়েছেন যে আমার জিনিসটা এরকম হবে। আপনি যদি ওরকম না করেন আলটিমেটলি তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই আসলে চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু আপনার পজিশনটা দিতে হবে। তারপরে আপনি এটাকে আবার সিলেক্ট করে ধরেন ডান দিকে সরিয়ে দেবেন।
তো এখানে আসেন পজিশনের এই ব্যাপারগুলো গেল। এখন আপনার কোনো কারণে যদি এগুলো প্রয়োজন না হয়, তাহলে আপনি যেটা করে ফেলতে পারেন সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে পারেন, অথবা এটার উপর একটা ক্লিক করলে আপনার কি ফ্রেম গুলো চলে যায় নর্মালি, যে আপনি ওকে দিলে ডিলিট হয়ে যাবে। যে কোনো ভাবে আপনি চাইলে ডিলিট করতে পারেন। এখন এখানে আরো কিছু জিনিস বোঝা, তো এখানে আরো কিছু ব্যাপার বোঝার আছে, যেরকম এখান থেকে যখন এখানে যাচ্ছে তখন দেখেন এখানে একটু খেয়াল করবেন যে যখন একটা কিছুর পজিশন বা একটা কাজ হয় বা একটা অ্যানিমেশন নড়াচড়া হয়, আচ্ছা আমি যদি এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি এখান থেকে যদি আমি কিছু চেঞ্জ আনি, দেখেন আমি যদি এখান থেকে এটাকে একটু বেজিয়ার করে দিই, এবার একটু দেখেন তো যে চেঞ্জটা একটু আলাদা কিনা আগের থেকে। আগের যে চেঞ্জটা ছিল দেখেন, এখানটায় দুটাকে সিলেক্ট করে যদি আপনি রাইট বাটন ক্লিক করে যদি এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে যদি বেজিয়ার করে দেন, অথবা বেজিয়ার না করে আপনি যদি ইভিন করে দেন, এবার দেখেন আপনার অ্যানিমেশনে একটু চেঞ্জ আসে। দেখেন ফার্স্ট যে স্লোলি থামে, সবাই ভালো করে পয়েন্ট টু বি নোটেড, ভালো করে দেখেন, এটা একটু দেখেন নর্মাল, যেটা নর্মাল কি ফ্রেম যেটা, মানে এটার মানে হচ্ছে গাড়ি 50 to 50, মানে এটা যদি একটা গাড়ি হয়, গাড়ি 50 গতিতেই চলছে, সবাই দেখে গাড়ি 50-এই চলছে। বাট আপনি যদি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজ ইন করে দেন, এখন দেখেন গাড়ির স্পিড শুরুর দিকে বেশি, পরে দেখেন স্লো হয়ে যাচ্ছে, থামাটা কিন্তু স্লো। আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে রাইট বাটন ক্লিক করে ইন্টারপোলেশন থেকে আপনি যদি ইজ আউট দেন, তাহলে গাড়ি আবার প্রথমে স্লো যাবে তারপরে ফাস্ট যাবে। তো এখানে আপনার ভিডিও মানে নর্মালি সেই অ্যানিমেশনটা বা সেই মোশনটা বা সেই চলাফেরাটা নর্মালি যেটা হবে, এটা আসলে কিভাবে কাজ করবে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আপনি এটাকে কিভাবে চাচ্ছেন। এটা কি নর্মাল যাবে এটাই চাচ্ছেন, তাহলে আপনি রেডিমেডটাই রাখেন। যদি চান যে না আসলে এটা তারতম্য হবে স্পিডের, তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজ ইন বা ইজ আউট করেন। আসেন, তো এখানে যদি আসেন যে নর্মালি এই ব্যাপারগুলো আই থিঙ্ক আপনারা কিছুটা হলেও ক্লিয়ার, আর ভিডিওটা আরো কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন আসেন যে এটা তো আমার হলো, মোটামুটি আমরা কিছুটা জানলাম। এছাড়াও আরো অনেক অপশন যেরকম রোটেশন, তা আমি আরো কিছু কি ফ্রেম দিই, মনে করেন এটা আরো এখানে এসে মনে করেন পজিশনে এটাকে আরো এখানে আনতে পারি। ধরেন আমরা মাঝখানে নিয়ে আসলাম হয়তোবা, মনে করেন এরপর আমরা একটা রোটেশন দিই, যে পজিশন যেখানে শেষ এখানে একটা রোটেশনে ক্লিক করলাম। এরপর মনে করেন রোটেশনটাকে আমি 360 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 360। এবার একটু প্লে দিয়ে দেখেন তো শুরু থেকে যে আমরা সবকিছুর কাজ করেছি, পজিশন, স্কেল, রোটেশন, ইভেন অপারচুনিটির কাজ এখনো করিনি, করবো সামনে। দেখেন দেখেন কি স্মুথ যে কিন্তু একটা বাড়ি খেলো, ওটা কিন্তু আপনার এই যে এটার হওয়ার কারণ, স্মুথনেসটা কিন্তু আপনি এই ইজ ইন ইজ আউট না দিলে কিন্তু হওয়ার কথা না। তো এইভাবে আসলে আপনি আপনার ভিডিওর অনেক কিছু পরিবর্তন করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে ভিডিওটা এই অবস্থা থেকে একেবারে কিছুক্ষণ থেকে আবার এটা স্কেল হয়ে, মানে এটা এরকম হওয়ার পরে, আমি একটু বলি আপনাদের থেকে জিজ্ঞাসা করি, এরকম হলো, এটা হওয়ার পরে পরবর্তী কি ফ্রেমটাতে আমি চাচ্ছি যেটা একেবারে এরকম ফুল স্ক্রিন হয়ে যাক, তাহলে আমি কোথায় এটাকে মানে কি ফ্রেম বসাবো? যদি চাই যে এটা হওয়ার পরে ঘোরার পরে এটা একেবারে ফুল স্ক্রিন হয়ে যাক, তাহলে কোথায় কি ফ্রেম স্কেলে বসাবো? কি ফ্রেমটাকে একবার বসাতে হবে লাস্ট যেটা আপনি বসিয়েছেন। কারণ কি, কারণ আপনি কিন্তু এই রোটেশনটা কিন্তু এটাতে দেখেছেন, এই যে এখানে কিন্তু আপনি অন্যটা বসিয়েছেন, মনে রাখেন যে স্কেল কিন্তু আপনার অনেকগুলো আছে এখানে। তা আপনি যদি নর্মালি এটাতেই দেখতে চান, তাহলে শেষেরটাকে আপনার সিলেক্ট করে কপি করতে হবে, কন্ট্রোল-C সিলেক্ট করে কপি করে শেষ বিন্দুতে এসে বসাতে হবে। এরপর এটাকে আপনি 100 করে দেন, দেখেন ঠিক আছে কিনা। কারণ আপনি যদি একটা লাস্টে এই কি ফ্রেমটা না দেন, তাহলে ও কিন্তু বুঝতে পারবে না যেটা আসলে কোথা থেকে বড় হবে। এখন আপনি বলতে পারেন যে এটা এরকম হলো কেন, কারণ আমার ভুলটা আসলে 100 হয়নি। আপনি এখানে সেটাকে 100 করেন, তাহলে এটা দেখা যাবে যে 100। দেখেন ডান। এখন অনেকে আসলে এই কি ফ্রেমটা বুঝতে পারেন না, যেটা যেখানে বসাবে, ধরেন আপনি এখানে বসাবেন, কন্ট্রোল-V দেন, এই যে বসে গেল। তো অনেকে প্রশ্ন করে যে স্যার আসলে আমি এখানে এটা কেন দিব, যে এই কি ফ্রেমটা কেন বসাবো, আমি তো এখানেই ডিরেক্টলি কিছুক্ষণ পরেই তো এটাকে 100 করে দিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা তৈরি হয়ে যায়, যে একটু প্লে দিয়ে দেখেন, দেখেন এটা এটা ওখানে বাড়ি খেয়ে আবার এখানে কিরকম ভাবে স্কেল হচ্ছে। তো ওটা কিন্তু আপনি আসলে যেটাতে কাজ করেছেন ওটাকে আপনার আগে বসায় দিতে হবে যে আপনার লাস্ট কি ছিল। কারণ এখানে আপনার একবার এটা 41 ছিল,
একবার 31 ছিল, একবার 84 ছিল, এখানে 100 ছিল, এখানে 0 ছিল। তো লাস্ট যেটা বসবে ওটাকেই আপনার একবার কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরপরে আপনি এটাকে 100 করে দেন। তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে পরপর যদি কি ফ্রেমের ভ্যালু সেম হয়, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হোল্ডিং কি ফ্রেম। পরপর যদি কি ফ্রেমের ভ্যালু সেম হয়, সেটাকে বলা হয় হোল্ডিং কি ফ্রেম। আপনার পরপর যদি 100 হয়, তাহলে কি ফ্রেমটা যে দিলেন এর মধ্যে কোনো অ্যানিমেশন হয়নি, তার মানে আপনার অ্যানিমেশনটা কিন্তু হোল্ড হয়ে আছে আলটিমেটলি, মানে এটা হোল্ড, ওটার মধ্যে আর কিছু নেই। তো এই জন্য অনেক সময় এটাকে আমরা হোল্ডিং কি ফ্রেম বলতে পারি। তো আমি আজকে আপনাকে আসলে যতটুকু জিনিস এই মুহূর্তে যে এখান থেকে বলা শুরু করেছি বা বলেছি, এটা টোটালি আসলে আফটার ইফেক্টস এর পার্ট বা আফটার ইফেক্টস এর জন্য প্রয়োজন। এখন বলতে পারেন স্যার প্রিমিয়ার প্রোতে কি প্রয়োজন হবে না? অবশ্যই হবে। তবে প্রিমিয়ার প্রোতে আসলে এই জিনিসগুলো অত প্রয়োজন হয় না, কারণ প্রিমিয়ার প্রোতে আসলে এই জিনিসগুলোর যে কাজ, এটা না সবকিছু আসলে রেডিমেড ভার্সন প্রিমিয়ার প্রো দিচ্ছে। তবে আপনার এটা যে আপনি বাদ দিয়ে কাজগুলো করতে পারবেন, ব্যাপারটা এরকম না, এটা আপনাকে জানতেই হবে। এই ভিডিওটাতে যদি আসেন, আপনারা এতক্ষণ ধরে যে এখানে আমরা অনেক কিফ্রেম সেট করেছি, ধরেন আমরা এটা এই ভিডিওটাই ডিলিট করে দিই, আপাতত প্রয়োজন নেই। আমরা এখান থেকে মনে করেন আবার এই ভিডিওটাকে নতুন করে নিয়ে আসলাম। আচ্ছা, সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে গেলাম, অপারচুনিটি যদি একটা ক্লিক করি, সবাই দেখেন যে আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি যে কোনো কিছুর উপর একটা ক্লিক করলে ওটার উপরে কি ফ্রেম বসে। এই যে দেখেন, ক্লিক করার পরে বসলো, ইভেন এখানে একটা দাগ হলো। মজার ব্যাপার হচ্ছে অপারচুনিটিতে কোনো কিছু ক্লিক করা ছাড়াই এটা দেখা যায়। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে আবার কি ফ্রেম দেখা যায় না। ভালো করে দেখেন, এখানে ক্লিক করলে এটা এরকম দেখায়, ইভেন এরকম দেখায়, বাট এখানে এটা অটোমেটিকলি এরকম দেখাচ্ছে, বাট এটা দেখা যাচ্ছে না। এটা রহস্য কি? এটা রহস্য হচ্ছে বলতে পারেন যে আসলে প্রিমিয়ার প্রতি একটু সমস্যা বা আপডেটের কোনো সমস্যা ছিল আলটিমেটলি। এখানে আসলে কোনো কিফ্রেমই বসানো হয়নি আলটিমেটলি। আপনি এখানে একটা ক্লিক করলে এটা উঠে যায়, দেখেন কোনো সমস্যা নাই। তো আপনার প্রথম দায়িত্ব হচ্ছে এটা একটু উঠিয়ে নেওয়া। এখানে ওটা আসলে কোনো কিফ্রেম না। যদি কিফ্রেম থাকতো তাহলে এখানে আপনি আইকন দেখতে পেতেন। যদি অ্যাকচুয়ালি এখানে কোনো কিফ্রেম থাকতো, তাহলে আপনি অবশ্যই 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 আইকনটা দেখতে পেতেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো অপাসিটিটা যেটা করে, আপনারা যদি কখনো কাজ করে থাকেন, অপাসিটি হচ্ছে ভিডিওর আলো কমাবে বা বাড়াবে। আমি সবসময় এভাবে বলি যে ভিডিওর আলোকে সে কমিয়ে ফেলতে পারে অথবা বাড়িয়ে ফেলতে পারে। এখন ভিডিওর আলো কমানো বা বাড়ানো এটা আসলে কিভাবে ডিল হয়, যদি আপনার প্রশ্ন হয়, আমি যদি নর্মালি 100 থেকে এটাকে একটু কমাতে থাকি মানটাকে, সবাই একটু দেখবেন। 100 থেকে কমাচ্ছি, দেখেন 80, 60, 50, 40, দেখেন একেবারে যখন 100 থেকে 0 হয়ে যাচ্ছে, এইভাবে আলোটা নিভে যাচ্ছে। আবার যখন 0 থেকে 100 হচ্ছে, তখন এইভাবে আলোটা চলে আসছে। আমার যদি এটাই প্রয়োজন হয়, অবশ্যই যেহেতু এটা দুইটা ক্লিপের মধ্যে প্রয়োজন হয়, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ভাই দুইটা ক্লিপ নেওয়া। আসেন আমরা দুইটা ক্লিপ নিই আগে। ধরেন এটা একটা ক্লিপ আর এটা একটা ক্লিপ, দুইটা ক্লিপ পর পর রাখলাম। দেখেন যে এক ক্লিপ থেকে আরেক ক্লিপে গেলে মনে হয় যে হুট করে চেঞ্জ হচ্ছে, দেখেন। তো এটাই আসলে যেটা হয়, এই যে এরকম আলোটা বন্ধ হয়ে আলোটা অন হয়, এই যে এটাই হয়, যে আলোটা এরকম বন্ধ হয়ে পরে ক্লিপ অন হয়। তো এটাই যদি আপনার করতে হয়, আপনি একটা ভিডিওর শেষে কাজ করতে হবে, একটা ভিডিওর প্রথমে কাজ করতে হবে। তাহলে আপনি দুইটা ভিডিও আগে পরপর নিবেন, এটাকে জুম করবেন, দেখেন এই যে পরপর বসালেন। আচ্ছা, প্রথম ভিডিওটা শেষে চলে যান, এই যে প্রথম ভিডিওটা শেষে যান, শেষের একটু আগে যে এটা কি হয় নর্মালি যে আলোটা থাকে তারপর নিভে যায়, তার মানে 100তে একটা কি ফ্রেম, পরে সেটা 0 হয়ে যাবে। দেখেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো। আপনি যদি আরো তাড়াতাড়ি দেখতে চান তাহলে ডিউরেশন কমান, আগের আগের সিস্টেম, যত তাড়াতাড়ি দেখতে চাইবেন, হ্যাঁ আগের সিস্টেম, কিন্তু যত তাড়াতাড়ি এটা দেখতে চাইবেন ডিউরেশন কমাবেন। আচ্ছা, এখানে আবার যেটা হচ্ছে আবার হুট করে ওপেন হয়ে যাচ্ছে, এটা তো আবার ভাই দেখতে ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আবার পরবর্তী ভিডিওতে শুরুতে 100তে কি ফ্রেম দিবেন, কারণ আপনার না সরি শুরুতে 0তে দিবেন, কারণ আপনার তো এটা শেষ হয়েছে কি 0তে। তার মানে আপনি যদি এখানেও 100 রাখেন, তাহলে দেখেন কিরকম দেখা যাচ্ছে, যেটা শেষ হওয়ার আগেই মনে হয় শুরু হয়ে যাচ্ছে, কিন্তু পরের ভিডিওতে কিন্তু এরকম দেখে যে আলোটা আবার শেষ থেকে শুরু হয়। তো এটা তো 0 করে দেন, 0 করে এই ভিডিওর শুরুতে একটা কি ফ্রেম দেন, কিছুক্ষণ পরে এটাকে 100 করে দেন। এবার আপনি দুইটা একটু প্লে দিয়ে দেখেন। এখন আপনি মনে করেন এটা আসলে কোন সময় আপনি বেশি ইউজ করতে পারেন। আপনি মনে করেন আপনার প্রথম ফুটেজটা একটা দিনের ফুটেজ, মানে একটা ডে ফুটেজ, হ্যাঁ। তো ডে ফুটেজ হলে যেটা হয়,
আপনি দিন থেকে যখন অনেক সময় রাতে চলে যেতে হয়, তো একটা ভিডিও মনে করেন আপনি এটা দেন নাই, হ্যাঁ এই জিনিসটা নাই, এই জিনিসটা ছাড়া আপনি চিন্তা করেন, এইভাবে যখন আলোটা বন্ধ না হবে মনে হবে কি হঠাৎ করে দিন থেকে রাত হয়ে যাবে, এটা আপনার চোখে লাগবে। আপনি যখন একটা ভিডিও এডিটর হিসেবে এডিট করবেন বা যখন আসলে এই ব্যাপারগুলো বুঝবেন আপনার চোখে লাগবে, অবশ্যই চোখে লাগবে এটা দিন থেকে হুট করে রাত হয়ে যাচ্ছে বা রাত থেকে হুট করে দিন হয়ে যাচ্ছে। বাট একটা সিকোয়েন্সে যদি দিন থেকে রাতের সিন আসে, আপনি যদি এইভাবে আলোটা বন্ধ করে তারপরে যদি রাতটা দেখান, ওটা আপনার কাছে দেখতে আরো প্রেফারেবল মনে হবে। ভাবে করা যায়, মানে আপনার এত কষ্ট করতে যদি ভালো না লাগে, আমি কন্ট্রোল জেড দিয়ে সরিয়ে দিলাম, দেখেন কোনো কিছুই নাই। আচ্ছা, দেখেন আমি যখন এই ক্লিপটাকে বড় করি, এই যে দেখেন যেরকম বড় করা যায়, এই যে এখান থেকে যে কোনো একটা বারকে বড় করা যায়। তো বার করলে মানে বড় করলে এই অপাসিটিটা বের হয়, যে দেখেন এই লাইনটাকে বলা হয় অপাসিটি, আপনি একটু রাখেন এই লাইনটার উপরে, এই যে দেখেন লেখা আছে অপাসিটি 100, তার মানে এটার সাথে এটাও কানেক্টেড। আপনি এটাকে ধরে কমান, দেখেন আলো কমে, এখানেও কমাচ্ছেন এখানেও মান চেঞ্জ হচ্ছে, দেখেন দেখেন। এখন আমি যেটা সব সময় বলবো, এখানে আপনারা কেউ ক্লিকই করবেন না, এখানে আসবেনই না যদি অপাসিটির প্রয়োজন হয়। ভিডিওটাকে বড় করবেন, কিবোর্ডে কন্ট্রোল ধরে দুইটা ক্লিক করেন, আর ভিডিওতে কন্ট্রোল ধরে ভিডিওর শেষে দুইটা ক্লিক করেন, প্রথমে দুইটা ক্লিক করেন। শুরুর ভিডিওটার নিচেরটাকে নামিয়ে দেন, আর মানে প্রথম ভিডিওটার নিচেরটাকে নামিয়ে দেন মানে পরেরটাকে, আর শুরু যেটা পরের ভিডিও আছে সেটা শুরুরটাকে নিচে নামিয়ে দেন, দেখেন ওই জিনিসটাই হচ্ছে। আপনারা মনে হয় বুঝতে পারেননি, আমি এটা আবার বলছি। এখানে আসেন যে নর্মালি আমি যদি এখানে যদি দেখেন, আমি কিবোর্ডে যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরে যদি আমি এই অপাসিটির উপরে ক্লিক করি, এই যে দেখেন আমার কি ফ্রেম বসে, শুধুমাত্র যে এখানে ক্লিক করে কি ফ্রেম বসানো যায় ব্যাপারটা এরকম না। তা আপনি কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করতে পারেন, আবার শুরুতে একটা ক্লিক করতে পারেন, যেহেতু আমাদের চারটা প্রয়োজন দিলাম। এখন এটাকে আপনি দেখেন এটাকে রাখেন, দেখেন 100, এর পরেরটাও কিন্তু 100, দেখেন রাখলে 100ই দেখায়। তারপর প্রথমটা 100 হবে, পরেরটা 0 হবে, এটাকে ধরে নিচে নামিয়ে দেন, এটাকে একটু সরান, এইভাবে ব্যালেন্স করেন, তাহলে দেখেন এটা শেষ। আচ্ছা, তো পরেরটা আবার 100 আছে, তো এটাকে ধরে নিচে নামিয়ে দেন, অবশ্যই দুইটাই 0 থাকতে হবে, আর এটাকে ধরে একটু আগিয়ে দেন, তাহলে এখন একটু প্লে দিয়ে দেখেন। তো এই ছিল এটা ব্যাপার, এই ব্যাপারটা আপনার ইজি মেথডও আছে, পরের ক্লাসে দেখবেন যে খুব শর্ট টাইমের মধ্যে এই জিনিসটাকে আমরা ডিল করে ফেলেছি। এখন আসেন যে আরো কিছু টপিক, আমাদের অনেক সময় ভিডিওতে ভিডিওর বার দেওয়ার প্রয়োজন হয়। ভিডিওর বার বলতে বোঝাচ্ছি যে অনেক সময় ভিডিওতে যেটা দেখা যায় যে ওপরে একটা কালো বার থাকে আর নিচে একটা বার থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিনেমেটিক বার, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিনেমেটিক বার। এখন এই সিনেমেটিক বারটা নেওয়ার জন্য একটা অপশন নিতে হয়, সেটা হচ্ছে কালার ম্যাট নিতে হয়। সিনেমেটিক বার নেওয়ার জন্য একটা কালার ম্যাট নিতে হয়। কালার ম্যাটটা থাকে কোথায় যদি একটু বলি, প্রিমিয়ার প্রোতে আসলে আপনি যদি প্রজেক্ট প্যানেল থেকে ইফেক্টসে আসেন, ইফেক্টস থেকে আপনি যদি সরি ইফেক্টস না, প্রজেক্ট প্যানেল থেকে ডিরেক্টলি নিউ আইটেমে আসবেন, এখান থেকে যদি আপনি কালার ম্যাটটা খোঁজেন, এই যে কালার ম্যাট, কালার ম্যাটে যদি ক্লিক করেন, এখান থেকে দেখেন এই যে আপনার একটা কালার ম্যাটের অপশন আসছে। তো এখানে আসলে আর এমন ভাবে এগুলো নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, এই কারণে যে শুধুমাত্র আপনি চিন্তা করে দেখেন এগুলো তো আপনি আগেই সিকোয়েন্সে নিয়েছেন, তো ওই অনুযায়ী এটা দেখাবে, এটা আপনারা ডিল করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ওকে দিবেন। এখন সিনেমেটিক যে বারটা দেখেন ওটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার হয়, মানে ওপরে নিচে যে ব্ল্যাক কালারের যে বারটা হয় এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার হয়। তো অবশ্যই আপনি এটাকে নর্মালি যেরকম বাড়ানো কমানো যায় এই 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 অ্যারো চিহ্নতে, ইভেন এটার উপরে ক্লিক করে আপনি এটাকে নিয়ে একেবারে ব্ল্যাক করে ফেলতে পারেন, দেন ওকে দিতে পারেন। আচ্ছা, ওকে দিয়ে ওকে দেন। আচ্ছা, ওকে দিলেন। এখন যদি আপনি আলটিমেটলি আসেন, এখানে যদি আসেন এই কালার ম্যাটটাকে যদি এটার উপরে দেন, আচ্ছা কালার ম্যাটটা আসলে কি, এটা একটা প্রশ্ন হতে পারে। কালার ম্যাট হচ্ছে প্রিমিয়ার প্রোর জন্য একটা কালো কালারের ব্যাকগ্রাউন্ড, এক কথায় যদি বলি আপনার এটা আসলে কি কাজ করে। কালার ম্যাটটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। আপনি কালার ম্যাটটাকে ধরে ভিডিওর উপরের লেয়ার দেন, উপরের লেয়ারে দিয়ে এটাকে ট্রিম করে দেন, কারণ আমরা তো সিনেমেটিক বারটা পুরো অংশ জুড়ে দেখি। এখন আপনি বলতে পারেন যে ভাই সিনেমেটিক বার তো আসলে উপরে এতটুকু থাকে নিচে থাকে, আপনি তো পুরোটাতেই এখন সিনেমেটিক বার দেখিয়ে দিলেন। তো এটার জন্য একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, ইফেক্টটার নাম হচ্ছে ক্রপ। ক্রপ ইফেক্টটার নাম হচ্ছে ক্রপ। এটা একটু লিখে দিই আপনাদেরকে যে ক্রপটাও আসলে থাকে, এই যে এখান থেকে আমি যদি একটু লিখে দেই যে ক্রপটাও আসলে থাকে এই ট্রান্সফর্মের ভেতরে, হ্যাঁ।
ক্রপ, এই যে ক্রপটা আসলে থাকে এই যে যেখানে আপনার হরিজন্টাল ক্লিপটা ছিল এটার ভেতরেই ক্রপটা থাকে। তো এই ছিল ব্যাপার। আচ্ছা, তো এখন আসেন যে এটা গেল, তাহলে ক্রপ করতে পারি আমরা। তো এখানে আমরা নর্মালি ইফেক্ট থেকে ক্রপটা দিব, দেওয়ার পরে আমাদের কিন্তু লেফটের প্রয়োজন নাই, কারণ আমাদের কিন্তু আসলে লেফট আর রাইটের প্রয়োজন নাই। কেন? কারণ আমাদের সিনেমেটিক বার কখনো এইভাবে কাজ করে না, ওপর নিচ কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আমাদের টপ প্রয়োজন হবে অথবা বটম প্রয়োজন হবে। তো টপের জন্য যেটা হবে, আমি এখান থেকে যেটা বলবো, টপটাকে ধরে বাড়ান, মানটাকে বাড়ান। ধরেন আপনি 91 বা 2 রাখলেন, আপনি এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার কতটুকু রাখলে সেটা বেটার মনে হয়। তবে এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে টপ যেটা হবে বটমও কিন্তু ওটাই রাখতে হবে। দুইটা কিন্তু নাহলে আবার একটা 91 আরেকটা যদি 90 রাখেন, তাহলে একটা বার এখান থেকে বড় দেখাবে, আরেকটা বার ওখান থেকে ছোট দেখাবে, তখন কিন্তু আবার সমস্যা হবে। তো একটা কালার ম্যাট নিয়ে টপটাকে মনে করেন 91 রাখলেন, আরেকটা কালার ম্যাট নেন উপরে, অবশ্যই উপরের লেয়ারে রাখতে হবে। এইটাকে নিয়ে আবার ইফেক্ট অ্যাপ্লাই করেন ক্রপ, এবার আপনি বটমটাকে ধরে কাজ করেন। এবার দেখেন এটাকেও আপনি 91 দিয়ে দেন, তাহলে উপরের আর নিচের ব্যালেন্সিংটা এক থাকবে। এই যে দেখেন আমাদের সিনেমেটিক বার কিন্তু রেডি। এছাড়াও আসেন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি বলি, সিনেমেটিক বার দেখালাম, এখন আসেন যে এটা তো গেল। আপনি অনেক সময় ফেসবুকে এরকম কিছু ভিডিও দেখবেন যে আসলে ফেসবুকের তো রিকমেন্ডেড সাইজ 1080 বাই 1080। আপনি যদি কিবোর্ডে দেখেন, কিবোর্ডে যদি ডিরেক্টলি কন্ট্রোল N প্রেস করেন, সেক্ষেত্রেও নিউ সিকোয়েন্স নেওয়া যায়। এটা মনে রাখবেন যে সিকোয়েন্স অনেক ভাবে নেওয়া যায়। সিকোয়েন্স নেওয়ার একটা শর্টকাট লিখে দেই, সেটা হচ্ছে সিকোয়েন্স নেওয়ার শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল N। আচ্ছা, হ্যাঁ, কিবোর্ডে কন্ট্রোল N দিলে দেখেন, আমি মনে করেন যে সেটিংসে যে লিখে দিব 1080 বাই 1080। আপনি যে ফেসবুকে ভিডিওগুলো দেখেন, যে কোনো ইউটিউবার হোক বা যে কোনো ফেসবুকে যে ভিডিওগুলো আলটিমেটলি দেখেন, সব আসলে 1080 বাই 1080টাই বেশি হয়। 1920 বাই 1080 আসলে ফেসবুক রিকমেন্ড করে না, ইউটিউব করে। তো আপনি 1080 বাই 1080 এখানে নেবেন, প্রথমে সেটিংস এসে ডিরেক্টলি কন্ট্রোল N, সিকোয়েন্স প্রিসেট থাকবে, আপনি সেটিংসে যে লিখে দিবেন। হ্যাঁ, লিখে ওকে দেন। আচ্ছা, আমার কি এটা 1920 বাই ছিল নাকি? আচ্ছা, আরেকটা মিনিট, আমার মনে হয় লেখার পরে কি আমি এটাকে আবার চেঞ্জ করেছি, মনে হয় 1080 বাই 80। ওকে দিন। আচ্ছা, এই যে দেখেন যে ফেসবুক যেটা রিকমেন্ড করে 1080 বাই 1080, ফেসবুকে কিন্তু এই ধরনের এরকম ভিডিও দেখা যায় না সাধারণত। এরকম দেখা যায় 1080 বাই 1080। তো এখন আসেন যে এটা যদি আসেন নর্মালি, যদি দেখেন বেশ সাইজটা আমরা নিলাম 1080 বাই 1080। তো আমি এখন যদি এই ভিডিওটাকে নিয়ে আসি, একটু একটু দেখেন, আমাকে কিন্তু আবারও বলছি যে সিকোয়েন্সের সেটিংস মিলছে না। কারণ কি, আমার এই ভিডিও 1920 বাই 1080 দেওয়া, আর ফেসবুক রিকমেন্ড করে 1080 বাই 1080। তা আমি যদি আসলে এই ভিডিওটা ফেসবুকে দিতে চাই, তাহলে এই ভিডিওটাকে আমার কি 1080 বাই 1080 করে দিলে ভালো, ওটা আমার ফেসবুকে রিচ আরো বাড়িয়ে দিবে। আমি কিন্তু এখানে একটু বলে নেই যে ফেসবুকে কিন্তু একটা রিকমেন্ডেড সাইজ থাকে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা দিন শেষে অবশ্যই ফেসবুক ইউটিউবে কাজ করবেন। তো সেক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে যে আপনি যখন দিন শেষে ভাই একটা কাজ করবেন, সেই কাজের যে রিকমেন্ডেড সাইজ, ওটা যদি আপনি ফলো না করে আপনার নিজের মন মতো যদি সাইজ দিয়ে আপলোড করে দেন, সেটা কিন্তু রিচ কমে যাবে। মানে মার্কেটিং এর ক্ষেত্রে হোক বা এমনিতে হোক, ফেসবুকে যে একটা রিকমেন্ডেড সাইট থাকে ওই অনুযায়ী যদি আপনি আপলোড না করেন, সেটা কিন্তু আপনার ভিউ বা রিচ কিন্তু কমিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের জন্য মানে অ্যাকচুয়ালি রিকমেন্ডেড 1080 বাই 1080। তো সেক্ষেত্রে আপনি এই ভিডিওটাকে কিভাবে ডিল করবেন যদি আপনার 1920 বাই 1080 ভিডিও হয়? প্রথমত আপনি আর ফ্রিকোয়েন্ট সেটিং চেঞ্জ দিবেন না, কারণ আপনার তো আর এইটাকে আর 1080 করে ফেলার, 1920 বাই 1080 করে ফেলা দরকার নেই। আপনি কি এক্সিস্টিং সেটিংস দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এভাবে দেখাবে, এভাবে দেখালে দেখার কোনো সমস্যা নেই, দেখাতেই পারে। এখন আপনি এটাকে সিলেক্ট করে স্কেল করেন, ছোট করেন, আপনার যতটুকু কমানোর প্রয়োজন হয় আপনি কমান। এবার আপনি একটু ভিডিওটাকে প্লে দিয়ে দেখেন, আপনার যদি আরো কমাতে প্রয়োজন হয় আপনি আরো কমান। দেখেন, এবার আপনাকে একটু দেখাবো। আপনি অনেক সময় এরকম কিছু অপশন দেখবেন যে এরকম ওপরে কিছু লেখা থাকে, নিচে কিছু লেখা থাকে। ফেসবুকের ভিডিওতে এই জিনিসটা খুব দেখা যায়। আর আজকে ক্লাসের লাস্ট টপিক যেটা দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে, সেটা হচ্ছে ক্লোন ভিডিও। যেটা দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে, ক্লোন ভিডিও করার জন্য আসলে দুটা জিনিস মাথায় রাখতে হয়। ক্লোন ভিডিও করার জন্য স্পেশালি, সেটা হচ্ছে আপনি যখন ক্লোন ভিডিও করবেন, আপনাকে আসলে দুই দিক থেকে অ্যাক্টিং করাতে হবে। হয়তোবা আমার কথা শুনে বুঝতেছেন না যে দুই দিক থেকে কেন অ্যাক্টিং করাতে হবে, বা দুই দিক থেকে অ্যাক্টিং করানোর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, যদি দেখেন এই ভিডিওটা যদি একটু খেয়াল করেন, আমি ধরেন এই লোকটার ক্লোন দেখতে চাচ্ছি। সাপোজ মনে করেন আমি এই লোকটার ক্লোন দেখতে চাচ্ছি। কোন লোকটার?
যে শার্ট পরে যে ব্যক্তিটা আছে, যে রিপোর্টারের অভিনয়ে আছে আপাতত, তার ক্লোন দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা মিনিট। এখন আসেন যে যেটা বলছিলাম যে আমরা যখন ক্লোন ভিডিও করব, তো এখন আসেন যে এখানে যে দুই ধরনের কিভাবে আপনি যখন একটা ক্লোন করবেন, আপনি তো একটা মানুষকে দেখতে চান, তাই না? ধরেন ওনাকেই দুইবার দেখবেন, তাই না? তো ওনাকেই যদি দুইবার দেখেন, তাহলে আপনার অভিনয়টা দুই দিক থেকে করাতে হবে। এখন বারবার বলছি ভাই, অভিনয় দুই দিক থেকে করাবো, আসলে দুই দিক থেকে অভিনয় করানোর মানেটা কি? আসলে এটার বারবার একটা কথা বলার কারণ কি? দুই দিক থেকে অভিনয় করানোর মানে হচ্ছে আপনি তো ওনাকেই ওনার সাথে কথা বলতে দেখবেন, তাহলে তাকে একবার রিপোর্টার সেজে অভিনয় করাতে হবে, তাকে একবার সাধারণ মানুষ হিসেবে অভিনয় করাতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যখন এই ভিডিওটা রেকর্ড করবেন, অবশ্যই 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 আপনার যেন একটা ট্রাইপড থাকে বা একটা ক্যামেরার স্ট্যান্ড থাকে, অর্থাৎ ভিডিওতে কোনো প্রকার যেন নাড়াচাড়া না থাকে। দেখেন, এটা একটা স্টিল ভিডিও, কোনো প্রকার কিন্তু শেক ভিডিও না, মানে নড়াচড়া হচ্ছে না আর কি, কোনো প্রকার কিন্তু নাড়াচাড়া নেই। তো কোনো ভাবেই এটাকে নাড়াচাড়া করানো যাবে না, অবশ্যই সেটা বন্ধ, চাইলেও নাড়াচাড়া করানো যাবে না। তো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা গেল। আসেন, তো এটা যাওয়ার পরে আমাদের আসলে কি চিন্তা করতে হবে? এখন আসলে দুইটা ভিডিওকে নিতে হবে। মনে করেন আমি এখানে একটা ভিডিও নিলাম, আর পরবর্তীতে মনে করেন এই ভিডিওটা নিলাম, দুইটা দুইটা ক্লিপ নিয়ে কাজ করতে হবে। তো আমি মনে করেন শুরুতে এটা নিলাম আর পরে হচ্ছে এটা নিলাম। এখন ওপরে ওপরে রাখার কারণ কি? অনেকে পরে রাখেন না কেন? কারণ আপনি তো এট আ টাইম দুইটা মানুষকে একসাথে দেখবেন, পরে রাখার তো কোনো অপশন নেই। অবশ্যই একসাথেই দেখতে চাইলে আপনাকে উপরে উপরে রাখতে হবে। তো ভিডিওর উপরের লেয়ারে যা থাকে এখানে তাই দেখায়, তাই দেখাচ্ছে। আপনি যদি এটার চোখটা বন্ধ করেন, এই যে চোখ, টগল ট্র্যাক আউটপুট, এটার চোখটা যদি বন্ধ করে দেন, তাহলে নিচের ভিডিওটা দেখতে পাবেন। এটার চোখটা যদি বন্ধ করে দেন, নিচের ভিডিওটা দেখতে পারবেন। প্রথম ভিডিওটাতে, মানে ওপরের ভিডিওটাতে এই ভদ্রলোক এখানে, আর এটার চোখটা যদি বন্ধ করে দেন, তাহলে নিচের ভিডিওটাতে এখানে। তার মানে আমি যদি কোনোভাবে এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক করে দিতে পারি, কোনোভাবে যদি পারি, তাহলে কিন্তু আমার নিচের ফুটেজের এই লোকটা চলে আসবে, তার মানে ক্লোন ডান। তো ক্লোন করার জন্য একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, ক্লোন করার জন্য একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, সেই ইফেক্টটা নিয়ে একটু কথা বলবো এখন। ইফেক্টটার নাম হচ্ছে লিনিয়ার ওয়াইপ, আর ইফেক্টটা থাকে ট্রানজিশনের মধ্যে। এগুলো মুখস্থ করতে হবে, তবে শুরুর দিকে আপনি ইফেক্টটার নাম মনে রাখতে পারেন, তবে এভাবে মুখস্থ করলে আপনার জার্নিটা আরো সুন্দর হবে। শুরুতে কষ্ট বেশি করেন, পরে দেখবেন আসলে এগুলো মুখস্থ হয়ে গিয়েছে। তো এখন যদি ইফেক্ট কন্ট্রোল থেকে, সরি ইফেক্ট কন্ট্রোল না, ইফেক্ট থেকে যদি আপনি লিনিয়ার ওয়াইপ লিখে সার্চ করেন, এই যে দেখেন চলে আসলো, এই যে ট্রানজিশনের ভেতর থেকে আসলো। এখন আমি আবারও বলছি যে আমার ওপরের ভিডিওতে এই লাল টি শার্ট পরা ব্যক্তিটা এখানে, আমি যদি একটা চোখটা বন্ধ করি, নিচের ভিডিওতে এখানে আছে। আমি যদি কোনোভাবে আমার ওপরের ভিডিওটার এতটুকু ব্ল্যাঙ্ক করে দিতে পারি, তাহলে কিন্তু আমার ক্লোন ডান, কারণ এটার নিচেই কিন্তু এই ভদ্রলোক বসে আছে, যে দেখেন। এখন এই লিনিয়ার ওয়াইপ ইফেক্টটার স্পেশালিটি তাই, আপনি যদি এই ভিডিওটার উপরে লিনিয়ার ওয়াইপ ইফেক্টটা দেন, যদি লিনিয়ার ওয়াইপ ইফেক্টটা দেন এটার উপরে, এই ইফেক্টটার স্পেশালিটি হচ্ছে সে এক্স অক্ষ বরাবর এই ভিডিওটাকে সরিয়ে ফেলতে পারে। যখন যদি এক্স অক্ষ বরাবর যদি এই ভিডিওটাকে সরিয়ে ফেলে, একটু চিন্তা করে দেখেন, এটার নিচেই তো এটা আছে। তার মানে আপনি যদি এক্স অক্ষ বরাবর এই মাঝখান পর্যন্ত সরান, তাহলে আপনার ক্লোন ডান না? তো ট্রানজিশন কমপ্লিশনটাকে ধরে বাড়ান, দেখেন সে কিন্তু সরিয়ে ফেলছে। ইভেন মাঝখান পর্যন্ত রাখেন, দেখেন আপনার ক্লোন ডান। ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এখানে আসেন, এটা গেল। তো এখন আসেন যে এখানে যেটা হলো যে মাঝখানে একটা সমস্যা। মাঝখানে সমস্যাটার কারণটা কি? মাঝখানের সমস্যার কারণ হচ্ছে যে আলটিমেট আপনি যে জোড়া তালি দিয়েছেন, সেটা তো একটা সমস্যা। তো আপনি ফেদারটাকে বাড়ান, ফেদারটাকে বাড়ালেই সেটা ঠিক হয়ে গেল। ফেদারটাকে বাড়ান, তাহলে এটা ডান। এখন আপনি প্লে দেন, দেখেন একটা পারফেক্ট ক্লোন ভিডিও, কোনো সমস্যা নেই। পারফেক্ট একটা ক্লোন ভিডিও, কোনো ঝামেলা নেই। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে আপনি যখন আলটিমেটলি কাজ করবেন, দেখেন এখানে তো আপনার দুইটা অডিও। তো এখন আপনার নর্মালি এখানে কতটুকু সে কথা বলছে, যে এতটুকু সময়, তো যতটুকু সময় সে কথা বলবে আলটিমেটলি, এখানে আবার দেখতে পাচ্ছেন যে একটা এরর দেখা যায়, ঘোলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আরো ব্যালেন্স করা পসিবল, যে আপনি ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে আরেকটু সরান, 53 করেন। দেখেন এখন আর সমস্যাটা নেই, প্রত্যেকটাকে ব্যালেন্স করা পসিবল। আপনি আজকের কাজটা ভালো করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ওভারঅল ব্যালেন্স করা যাবে ওভারঅল। ওকে, তো এটা গেল, দেখেন তো হলো, কোনো সমস্যা নেই। তো এখন আসেন যে এই মানুষটা এতক্ষণ কথা বলবে, তো আপনি নর্মালি ভিডিও কাটতে গেলে যেটা হয়, অডিও ভিডিও একসাথে কেটে যায়। আপনি রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করেন দুইটা ভিডিওর। এখন ভিডিও ওয়ান কথা বলা মানে কি? মানে এখানে কিন্তু প্লে দিলে দুইটা অডিওই বাজবে, ওই লাল টি শার্টের অডিও বাজবে, এই ভদ্রলোকের অডিও বাজবে। আপনাকে দেখে নিবেন যে ভিডিও ওয়ানে কে কথা বলেছে, এখানে রিপোর্টার, আর ভিডিও টু মানে হচ্ছে সাধারণ মানুষ। তো এই ভিডিওতে এক হলেও, ক্লোন হয়ে গেলেও,
ভিডিও ওয়ান যখন নর্মালি রিপোর্টার কথা বলবে তখন ভিডিও ওয়ান কথা বলছে, তাহলে ভাই আমরা ভিডিও টুর অডিও কেটে দিব। আবার সেম ভাবে যখন আমার এই ডান দিকের লোক কথা বলবে তখন আমাদের কোনটা প্রয়োজন, তাহলে ভিডিও টুটা রাখবো। ভিডিও ওয়ানটা যেটা করতে হবে যে এখান থেকে রেজার টুল দিয়ে কেটে এখান থেকে সরিয়ে দিবেন, এই যে এখান থেকে সরিয়ে দিবেন, এইভাবে ক্রপ করবেন। এখন এখানে মনে রাখবেন ভিডিওর লাস্টে ট্রিম হয়, ফার্স্টে ট্রিম হয়, মাঝখানে কখনো ভাই ট্রিম করা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজর টুল দিয়ে কেটে এটাকে ট্রিম করতে হবে। এইভাবে একবার ভিডিও ওয়ান কথা বলবে, একবার টু বলবে, আবার ওয়ান বলবে, আবার টু বলবে। এই ক্লাসটা এই পর্যন্ত।